ওকে, আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ডিজাইন অফ গেটিং সিস্টেম। সো আমরা পরপর দুটো ডিজাইন দেখব। ফার্স্ট ওয়ান, ডিজাইন অফ গেটিং সিস্টেম, অ্যান্ড দেন ডিজাইন অফ ফিডিং সিস্টেম। ওকে, সো আজকে আমরা মূলত ইন্ট্রোডাকশন পার্টটা দেখব। সো গেটিং সিস্টেম কাকে বলে, জিনিসটা কি, এটার ফাংশনটা কি, একটা ভালো গেটিং সিস্টেম যদি ডিজাইন করা হয় তাহলে সে কি কি পারপাস সার্ভ করে, ডিফারেন্ট টাইপ অফ গেটিং সিস্টেম আমরা আইডেন্টিফাই করবো, এবং কি কি ফ্যাক্টর কন্ট্রোল করে গেটিং সিস্টেমকে সেটা আমরা দেখবো, এবং এটার ইম্পর্টেন্স পার্টিকুলারলি আমরা আলাপ করবো। আর লাস্টলি আমরা একটা অ্যাডিশনাল একটা কিছু দেখবো, সেটা হলো যে ইফ দ্য কাস্টিং ইজ ভেরি থিন, তখন গেটিং সিস্টেমের যে সমস্ত ভেরিয়েবল যেগুলো আছে তার সাথে অ্যাডিশনাল আরেকটা ভেরিয়েবল যোগ হয়, যেটা হলো সারফেস টেনশন। আমরা জানি যে থিন সেকশনের ভিতর দিয়ে ফ্লুইড পাস করানো ভেরি ডিফিকাল্ট, বিকজ সারফেস টেনশন এটাকে প্রিভেন্ট করে। সো কি ধরনের কাস্টিং হলে পরে সার্ভিস টেনশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ায়, বা কি ধরনের মোল্ডিং সিস্টেম যদি হয় তাহলে পরে সার্ভিস টেনশন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, এবং এটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য কি কি করতে হবে, সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের এই 3 নম্বর আউটকামের মধ্যে হচ্ছে। ওকে, getting the liquid metal out of crucible and into the mold cavity is a critical. The আমি বলেছি তিনি একটা কাস্টিং যদি আমরা ঠিক মতো করতে চাই, তোমাদের সবার সাউন্ড অফ করে দাও, তোমাদের সবার সাউন্ড অফ করে দাও। ইউজুয়ালি 3টা পার্ট থাকে, এই 3টা পার্ট যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে কাস্টিং একটা ভালো কাস্টিং পাওয়া সম্ভব। যেমন ফার্স্ট পার্ট যেটা, সেটা হলো লিকুইড যেটা আমরা ঢালাই করব সেই লিকুইডটাকে ক্লিন করা, গুড ক্লিন লিকুইড তৈরি করা, এটা হলো নাম্বার 1 পার্ট। সেকেন্ড পার্ট হলো একটা ভালো মোল্ড তৈরি করা, এবং থার্ড পার্ট হলো এফিশিয়েন্টলি পোর করা। ঠিক আছে, সো তুমি খুব সুন্দর করে একটা লিকুইড তৈরি করলে, উইদাউট এনি ডিফেক্টস, উইদাউট এনি গ্যাস পরস গ্যাস এক্সেট্রা এক্সেট্রা, ফাইন, উইদাউট এনি ইনক্রিশনস, তুমি একটা লিকুইড তৈরি করলে এবং মোল্ড তৈরি করেছো, পারফেক্টলি মোল্ড তৈরি করেছো, কিন্তু পোরিং এর সময় তো আর ঠিক মতো পোর হলো না, নানান ধরনের ফল্ট হতে পারে। সো এই ডিউরিং দিস পোরিং কাস্টিং ক্যান বি ড্যামেজড, এবং দেখা গেছে যে যখন একটা কাস্টিং ড্যামেজড হয় এই ইনিশিয়াল ফিউ সেকেন্ডের মধ্যে এই ড্যামেজটা হয়, বিকজ মনে করো যে আমরা লিকুইড একটা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, স্টিলের কথা, ওকে স্টিল টাইপ ধরি সিভিয়ারিটি বোঝানোর জন্য। স্টিল যখন আমরা কাস্টিং করি, কাস্ট স্টিল যদি হয় তাহলে ইউজুয়ালি মেল্টিং পয়েন্ট থাকে, সরি কম্পোজিশন থাকে অ্যারাউন্ড 0.3 অ্যাপ্রক্সিমেটলি মাইল্ড স্টিল ফর এক্সাম্পল। সো 0.3 স্টিলের মেল্টিং পয়েন্ট হয় অ্যাপ্রক্সিমেটলি 1450 কাছাকাছি। যদি আমি ফেজ ডায়াগ্রাম কথা ভিজুয়ালাইজ করি, তো 1450 একটা মেল্টিং পয়েন্টের স্টিল, সেটাকে যদি আমি পোর করি অ্যাপ্রক্সিমেটলি 1600 কাছাকাছি বা 1550 কাছাকাছি আমরা পোর করি। সো 1550 ডিগ্রির একটা লিকুইড তোমার মোল্ডের ভিতরে ঢালছো। মোল্ড আছে ইউজুয়ালি রুম টেম্পারেচার, বা যদি এটাকে একটু করো রিহিট করে নাও তাহলে পরে 100-150 টেম্পারেচারে। তো যখনই তুমি লিকুইড মেটাল ঢাললা, এই সিভিয়ার শক এক্সপিরিয়েন্স করে মোল্ডটা, এবং বিকজ অফ সিভিয়ার শক মোল্ড ক্যান বি ড্যামেজড। এছাড়াও আরো কি কারণ হতে পারে, যেমন লিকুইড মেটাল 1600 ডিগ্রি লিকুইড মেটাল ইজ ভেরি করসিভ লিকুইড মেটাল। সুতরাং যখন লিকুইড মোল্ডের ভিতরে যাবে, মোল্ডের সাথে ম্যাটেরিয়ালের সাথে রিয়াক্ট করা শুরু করবে। যদি অর্ডিনারি স্যান্ড দিয়ে তৈরি হয় তাহলে স্যান্ডটাকে সে ফিউজ করে দেবে, ক্লে যদি বেশি থাকে ক্লে ফিউজ হয়ে যাবে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই বিকজ অফ দ্য ফার্স্ট ফিউ সেকেন্ড, এই যে ইনিশিয়াল যে অ্যাক্টিভিটি যেটা হয়, এই বিকজ অফ দ্যাট অ্যাক্টিভিটি liquid metal can be damaged. So because it is likely that most cast scrap arises during the few second of pouring, এবং রিসেন্ট ওয়ার্ক রিয়েল টাইম ভিডিও এক্সে আমরা যদি দেখি তাহলে পরে দেখতে পাবো যে এই ড্যামেজটা বেশিরভাগই যেটা হয় সেটা হলো পুয়ার ফিলিং সিস্টেমের কারণে। ফিলিং সিস্টেম হলো যে সিস্টেমের মাধ্যমে আমরা লিকুইড মেটালটাকে মোল্ডের ভিতরে ঢালি। দ্য সিরিজ অফ ফানেল, পাইপস অ্যান্ড চ্যানেলস ইউজ টু গাইড দ্য লিকুইড মেটাল, তোমার ড্যারিল থেকে ঢালো অথবা তুমি
সরাসরি ফার্নেস থেকে ঢালো, যদি মানে ছোট হয়, তাহলে পরে সেখান থেকে লিকুইডটা মোল্ড ক্যাভিটিতে পৌঁছানো পর্যন্ত যে চ্যানেলগুলো আমরা ইউজ করি, যে প্লামিং সিস্টেম যেটা আমরা ইউজ করি, সেটাকেই বলে গেটিং সিস্টেম, রানিং সিস্টেম, ফিলিং সিস্টেম, যেটা বলো। ঠিক আছে। এখন এইটার ডিজাইন ইজ সো ক্রিটিক্যাল যে এটা লিভিং ইট টু চান্সেস মানে তুমি জেনে তেনে একটা বানিয়ে দিলা এবং তুমি এক্সপেক্ট করলা যে কাস্টিং ভালো হবে। দেয়ার ইজ নো ওয়ে। ঠিক আছে। ইজ এ রিস্ক নট টু বি রিকমেন্ডেড। সো এটা ডিজাইন ইজ সো ক্রুশাল। যেমন একটা মোল্ডের কথা চিন্তা করি। সো দিস ইজ এ ওপেন মোল্ড। আমরা যা ফাউন্ড্রিতে যে সমস্ত মোল্ড তৈরি করেছ, সেগুলা প্রত্যেকটারই দুইটা পার্ট আছে। একটাকে উপরেরটাকে আমরা বলি কোপ, নিচেটাকে ড্র্যাগ বলি। কিন্তু দেয়ার আর সাম কাস্টিংস যেখানে শুধু একটা পার্ট হলেই চলে। যেমন এরকম একটা, যে বিভিন্ন ধরনের তোমাদের যে এই যে বিভিন্ন পুরস্কারের যে দেওয়া হয়, এটা কি বলে, শিল দেওয়া, ফর এক্সাম্পল শিল বা প্লাক তৈরি করে, যেমন মানুষের মূর্তি দিয়ে ইত্যাদি ইত্যাদি। তো সাধারণত এই ধরনের সেটা হয়ে থাকে। নিচের সার্ফেসটা খুব একটা ইম্পর্টেন্ট না, উপরের সার্ফেসটাই খুব ইম্পর্টেন্ট। এবং এটার অ্যাডভান্টেজ যেটা হলো, যেহেতু কোন জায়গায় লিকুইড মেটাল যাবে সেটা যে ঢালতেছে সে সব দেখতেছে, যার ফলে মনে করো ওটা অনেক বড়, এখানে বেশি লিকুইড লাগবে, এনটা ছোট বা আইটা আরো ছোট, আইয়ের মধ্যে লিকুইডটা কম লাগবে। সো আমি যখন ঢালবো ওর জায়গায় বেশিক্ষণ ধরে আমি ঢালবো লিকুইডটা, আইয়ের জায়গায় কম সময় ঢালবো, এক্সেট্রা এক্সেট্রা। তার মানে যে জায়গায় যে লিকুইডটা দরকার, যতটুকু লিকুইড দরকার আমি সেটা ইউজ করতে পারছি। এবং আমি যে এখানে হাতা দিয়ে ঢালতেছে, এই হাতাটা আমি একদম ওর পাশে লাগাই নিতে পারি অথবা আরেকটু উপরে উঠাতে পারি, এবং যত উপরে নিচে উঠাবো তার উপর বেস করে লিকুইডের ভেলোসিটি বাড়তে কমবে হবে। সুতরাং আমি এটা টোটালি আমার কন্ট্রোলে। অ্যাজ এ পোরার আই হ্যাভ দ্য অ্যাবসোলুট কন্ট্রোল, কাস্টিংটা ভালো হবে নাকি মন্দ হবে। সো কোপ ইজ নট রিকোয়ার্ড, নো শেপিং এট দ্য টপ সার্ফেস, সেটা এই কারণে দরকার নেই। লিকুইডটা পোর ডাইরেক্টলি ইন দ্য মোল্ড ক্যাভিটি, স্কিল অফ ফাউন্ড্রিম্যান ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা আমাদের কাস্টিং জগতের যে মোল্ডটা তৈরি করি, আমরা জানি দুইটা পার্ট আছে এবং ক্যাভিটিটা ভিতরে আছে, আই ক্যানট সি, এবং যে চ্যানেল যেগুলো আছে আই ক্যানট সি। সো এটাই হলো, ইট রিপ্রেজেন্টস দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জেস, এবং মোস্ট ফলস আর 10 to 100 টাইম গ্রেটার দ্যান ক্রিটিক্যাল হাইটস। ক্রিটিক্যাল হাইটটা পরে আমরা ডিফাইন করব। যে হাইটের চেয়ে বেশি হাইট দিয়ে লিকুইড মেটাল যদি আমি পোর করি, তাহলে এবার একটা ভেলোসিটি আছে যেটাকে ক্রিটিক্যাল ভেলোসিটি বলে। ভেলোসিটি এর চেয়ে নিচে থাকাটা ভালো, কিন্তু আমরা সেটা করতে পারি না বিকজ অফ দ্যাট হাইট। ভেলোসিটি সবসময় হাই থাকে। সো ইভেন 1000 টাইমস হায়ার হতে পারে। ঠিক আছে। সো আমাদের নর্মালি আমরা ফাউন্ড্রিতে যে মোল্ড ইউজ করি, ফ্লাস যেটা ইউজ করি, সাধারণত 100 মিলিমিটার হাইট। ঠিক আছে। যত বড় কাস্টিং হবে তত বড়। আমরা প্রথম ক্লাসে মনে হয় কিছু ছবি দেখেছি, বিরাট বিরাট 1 টন, 10 টন, 5 টন কাস্টিং আছে। তো সেই সমস্ত যে হাইট যেটা আছে, এত উপর থেকে লিমিটার ঢাললে পরে ভি স্কোয়ার ইজ গেলে 2gh, সেইটা যদি হিসাব করি, ওই পার্টিকুলার এইচ এর জন্য যে ভি যেটা করে, ভেরি হাই ভেলোসিটি, বিকজ অফ দিস ভেরি হাই ভেলোসিটি casting can be damaged. The situation is so bad that the best outcome of many of the solution involving gravity filling system, তার মানে লিকুইড মেটাল আমরা গ্র্যাভিটি পোর করছি, আর মেয়ারি ড্যামেজ লিমিটেশনস। আমি জানি যে লিকুইড মেটাল ভেলোসিটি ভেরি হাই, ক্রিটিক্যাল ভেলোসিটি যা ছিল, যে ভেলোসিটির নিচে পোর করলে পরে কাস্টিং সাউন্ড হতো, সেই ভেলোসিটির চেয়ে অনেক বেশি হাই ভেলোসিটি লিকুইড মেটাল যাবে আমি জানি, বিকজ অফ দিস হাইট। তখন আমার এছাড়া উপায় নাই যে এটা ড্যামেজ কত মিনিমাইজ করতে পারে, বিকজ আমি ক্রিটিক্যাল ভেলোসিটির নিচে কখনোই পারবো না। সো কাস্টিং উড বি অলওয়েজ ডিফেক্টিভ, এবং এই ডিফেক্টিভটা কি করে মিনিমাইজ করা যায়, সেটাই হলো এই গ্র্যাভিটি পোরিং সিস্টেমের মূল মানে আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। সো ডিজাইন অফ রানিং সিস্টেম ইজ জাস্ট ক্রিটিক্যাল। ঠিক আছে। সো is there any way by which we can reduce the velocity? Is there any way by which we can reduce turbulence? Is there any way by which we can force the liquid metal into the mold cavity in a very calm manner? ঠিক আছে। সো অনলি কেয়ারফুলি ওয়ার্কআউট রানিং সিস্টেম, যেহেতু আমার কোনো কন্ট্রোল নাই অ্যাজ এ পোরার বা অ্যাজ এ ফাউন্ড্রিম্যান,
লিকুইড মেটাল কিভাবে যাচ্ছে ভিতরে আমার দেখার কোনো উপায় নাই, কন্ট্রোল করার কোনো উপায় নাই। সুতরাং একটাই উপায় আছে, সেটা হলো যে চ্যানেলের ভিতর দিয়ে যাচ্ছে সেই চ্যানেলটাকে ভালোভাবে ডিজাইন করা। ঠিক আছে? সো অনলি কেয়ারফুলি ওয়ার্কআউট রানিং সিস্টেম উইল গিভ ফিলিং উইথ লো টার্বুলেন্স and therefore reproducible every time. There are numerous ways to get the metal into the mold cavity. কোনোটা ভালো, কোনোটা খারাপ। ঠিক আছে? A bad filling system results surface turbulence during filling and produce non-reproducible casting, some good, some bad. এখানে একটু আলোচনা বিষয় আছে যে তুমি একটা ডিজাইন করলা, ডিজাইন করার পরে তুমি কাস্টিং করতেছো, পারফেক্ট, কোনো সমস্যা নেই, এক্সেলেন্ট কাস্টিং জেনারেট করেছে। পরে আরেকটা কাস্টিং করলা, একদম ড্যামেজ, স্ক্র্যাপ। ঠিক আছে? তো সেম রানিং সিস্টেম দিয়ে তুমি একবার পাচ্ছ ভালো কাস্টিং, একবার পাচ্ছ খারাপ কাস্টিং। সো এটা তোমাকে কি ইনফরমেশন দিচ্ছে? তোমার কাস্টিং রানিং সিস্টেমটা আসলেই ভালো না খারাপ, বোঝার কোনো উপায় নেই। এবং এটাই হলো খুবই ক্রিটিক্যাল, খুবই ভয়াবহ ব্যাপার, কারণ কোথায় ভুল হয়েছে তোমার বোঝার কোনো উপায় নেই। যে গেটিং সিস্টেমটা দিয়ে কাস্টিং করলে পরে সব সময়ই খারাপ কাস্টিং পাচ্ছ, ঠিক আছে, সেটা একদিক দিয়ে ভালো, কারণ তুমি প্রথম মুহূর্তে বুঝতে পারছো যে তোমার ডিজাইন ভালো না, খারাপ। ঠিক আছে? সুতরাং একটা কাস্টিং তৈরি করার জন্য তুমি এমন একটা সিস্টেম ডিজাইন করলা যে সিস্টেমটা সব সময় ভালো ফল দিবে। ঠিক আছে? রিপিটেডলি রিপ্রোডিউসিবল এভরি টাইম, এবং সবসময়ই ভালো জিনিস দিচ্ছে, ভালো কাস্টিং তৈরি হচ্ছে। সেই জিনিসটাই হলো আমাকে ডিজাইন করতে হবে, এবং এটা ডিজাইন করার জন্য আমাকে রানিং সিস্টেমের যত রকমের ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। So after the first trial, the good running system should be yield reliable, repeatable castings and be characterized by scrap rate close to zero. সুতরাং কাস্টিং ভালো হবে এবং সবসময় ভালো হবে, এবং স্ক্র্যাপ জেনারেশন অলমোস্ট 0% হবে। সো ফিলিং সিস্টেমকে যদি আমি একটু ক্রিটিক্যালি দেখাই, তাহলে সাধারণত 3 ধরনের ফিলিং সিস্টেম আছে। একটা হলো ডাউনহিল পোরিং, আন্ডার গ্র্যাভিটি, সো লিকুইড সবসময় নিচে দিকে যাচ্ছে। তো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। আর দুইটা আছে একটু একটু তফাৎ। একটা হলো হরাইজন্টাল ট্রান্সপারেন্ট টু দ্য মোল্ড, তার মানে যে পার্টিং লাইন যেটা আছে, কোপ অ্যান্ড ড্র্যাগের মাঝখান দিয়ে যে পার্টিং লাইন আছে, লিকুইড মেটাল ফ্লো করছে ওই পার্টিং লাইন বরাবর, এবং ওইখান দিয়ে লিকুইড মেটাল ভিতরে মোল্ড ক্যাভিটির ভিতরে যাচ্ছে। দিস ইজ দ্য হরাইজন্টাল ট্রান্সফার ইনটু দ্য মোল্ড। আরেকটা আছে আপ হিল, লিকুইড মেটাল উপর দিকে উঠতেছে। ঠিক আছে? এই আফিলের মধ্যে আবার একটু সমস্যা আছে। সো এখানে যেটা বলছে আপহিল অর কাউন্টার গ্র্যাভিটি কাস্টিং, লিকুইড সবসময়ই উপর দিকে উঠতেছে। খেয়াল করো, লিকুইড সবসময় উপর দিকে উঠতেছে। লিকুইড সবসময় কেমনি করে উপর দিকে উঠে? কোনো না কোনো সময় তাকে ঢালতে হবে, ঢালার সময় নিচে দিকে যাবে। সেইটাকে বলে বটম গেটেড সিস্টেম, নট আপহিল অর কাউন্টার গ্র্যাভিটি কাস্টিং। ঠিক আছে? কাউন্টার গ্র্যাভিটি কাস্টিং তৈরি করা যায়, অবশ্যই তৈরি করা যায়, যেখানে লিকুইড সবসময় নিচ থেকে উপর দিকে উঠবে, এবং যেহেতু নিচ থেকে উপর দিকে উঠতেছে সুতরাং তার ভেলোসিটি শুড বি অ্যাবসলিউটলি মিনিমাম, কারণ গ্র্যাভিটির এগেইনস্টে লিকুইড ফ্লো করছে, সুতরাং ভেলোসিটি শুড বি ডিক্রিজড। বটম গেটেড সিস্টেম মানে হলো যেটা সবসময় আফিল না। বটম গেটেড সিস্টেম মানে হলো নিচ থেকে লিকুইড মেটাল মোল্ড ক্যাভিটিতে যাবে, কিন্তু কোনো না কোনো এক সময় ডিউরিং স্পোরিং সে উপর থেকে নিচে যাচ্ছে। তো যেমন স্ক্রু আছে, স্ক্রু দিয়ে নিচে যাচ্ছে, রানার দিয়ে যাচ্ছে, এবং গেট দিয়ে উপর দিকে উঠতেছে। সো এই গেট দিয়ে উপর দিকে উঠেছে সেটাকে বটম গেটের সিস্টেম বলে, কিন্তু স্ক্রু দিয়ে নিচে নামতেছে, সো এটা ওই ডাউনহিল পোরিং এর একটা পার্ট হয়ে যাচ্ছে। সো দ্যাটস কল বটম গেটেড টেকনিক। আপিল কাস্টিং মানে একদম সবসময় উপর দিকে উঠবে, কখনোই নিচে দিকে নামবে। সো এলিমেন্টস অফ গেটিং সিস্টেম তোমরা অলরেডি সেশনালে মোল্ড বানিয়েছো, সো বিভিন্ন পার্ট সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। তারপরে আমরা একটু আইডেন্টিফাই করি। সো ফার্স্টলি স্টপারের কথা আপাতত বাদ দেই। একটা পোরিং বেসিন, মাঝে মাঝে আমরা কনিক্যাল কাপ ইউজ করি, একটা কনিক্যাল কাপের মতো এখানে বেসিন দেখানো হচ্ছে। তারপরে ভার্টিক্যাল যে লাইন চ্যানেল যেটা আছে সেটাকে আমরা স্ক্রু বলি, এটাকে ট্যাপার করা হয়েছে, কানেক্টিভ ট্যাপার। তারপর নিচের দিকে চিকন করা হয়েছে। উপরে পার্ট অফ দ্য মোল্ড সেটা কোপ বলে, নিচের পার্টটাকে ড্র্যাগ বলে।
এটা সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে নামলো, তারপর হরিজন্টালি এসে মুভ করছে কোক এবং ড্র্যাগের মাঝখান দিয়ে যে পার্টিং লাইন আছে সেই পার্টিং লাইন বরাবর সে হরিজন্টালি ফ্লো করে, যেটাকে এই পার্টটাকে আমরা বলি রানার। রানারটা সাধারণত এখানে ড্র্যাগে দেখানো হয়েছে, ঠিক আছে। রানার ড্র্যাগে আছে, তারপরে রানারের উপরে রানারের সাথে অ্যাটাচ করা আছে দুইটা গেট, গেটটা কোপে আছে উপরে পার্টে আছে, এবং গেট থেকে সরাসরি কাস্টিং এর মধ্যে গেছে, কাস্টিংটা কোপে আছে, এবং কাস্টিং এর উপরে একটা ফিডার দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এই হলো ডিফারেন্ট পার্ট অফ দ্য মোল্ড বা রানিং সিস্টেম অ্যাজ এ হোল, যদি আমরা মানে চিন্তা করতে পারি। এছাড়াও অ্যাডিশনাল কিছু, ও সরি, এখানে আরেকটা বাদ গেলে স্টপারের কথা, মাঝে 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 স্টপার একটা রড আমরা এখানে অ্যাটাচ করে রাখি, স্ক্রুর মাথাটা একটা স্টপার দিয়ে বন্ধ করে দিই, তারপরে লিকুইড মেটাল বেসিনের মধ্যে ঢাললাম, বেসিন যখন ভরে যায় তখন স্টপারটা উঠিয়ে দিই, যাতে লিকুইড মেটাল বার করতে থাকে। এটার কিছু অ্যাডভান্টেজ আছে, আমরা পরে আলাপ করবো। তো এছাড়াও অ্যাডিশনালি আমরা কিছু ইউজ করি, ফর এক্সাম্পল ফিডার, ওখানে দেখানো হয়েছে ফিডার ইজ নট পার্ট অফ দ্য রানিং সিস্টেম অর গেটিং সিস্টেম, ফিডার টোটালি ডিফারেন্ট, এটা জন্য আলাদা একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলেছিলাম ফিডিং সিস্টেম। কোর আমরা মাঝে মাঝে ইউজ করি, এখানে কোনো কোর দেখানো হয়নি, আমরা জানি কোর ইউজ করা হয় যদি আমরা কাস্টিং এর ইন্টারনাল ফিচার্স যদি ইউজ করতে চাই তাহলে কোর ইউজ করা হয়। এছাড়া স্টপারের কথা একটু আগে দেখিয়েছি, এছাড়া সিমিলার কাইন্ড অফ বিহেভিয়ার আছে, স্কিম কোর আছে, স্ট্রেইনার আমরা মাঝে মাঝে ইউজ করি, ডিলে স্ক্রিন ইউজ করি, স্ক্রু প্লাগ ইউজ করি, এক্সেট্রা বিভিন্ন ধরনের ফিচার্স আছে। এছাড়া আরেকটা আমরা অ্যাডিশনালি ইউজ করি, সেটাকে বলে ফিল্টার। আমরা যদি লিকুইড মেটালকে ক্লিন করতে চাই, লিকুইড মেটাল আমাদের যদি কোনো ইনক্লুশনস থাকে, লিকুইড মেটাল যদি অক্সাইড ফিল্ম থাকে, ইরোশন হয়ে গেছে মোল্ডের চ্যানেলগুলো, যার ফলে ওখানে বালি ভিতরে ঢুকে গেছে, অল দিস থিংস যদি আমি স্কিন করে সেপারেট করতে চাই তাহলে আমরা সাধারণত ফিল্টার, স্ট্রেইনার, ড্র স্ট্র্যাপ জাতীয় কিছু জিনিস আমরা অ্যাডিশনালি রানিং সিস্টেমে ইনকর্পোরেট করে থাকি। So, okay, while designing a complete practical solution of a filling system, one must consider all the information of the filling system components. এই যে আমরা বিভিন্ন ফিলিং সিস্টেম কম্পোনেন্টের কথা বললাম, যে একটা প্রথমে আছে পোরিং বেসিন আছে, তারপরে স্ক্রু আছে, রানার আছে, রাইজ গেট আছে। সো এই সবগুলোর ইনফরমেশন, এর কি ফাংশন আছে, এগুলো কিভাবে ইফেক্টিভলি ফাংশনিং করে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। এন্ড এট দ্য সেম টাইম কাস্টিং এর কিছু রুল আছে, একটা ভালো কাস্টিং করতে গেলে আমরা একদম প্রথম ক্লাসে দেখে বলিয়েছিলাম ক্যাম্বেলের 10টা রুল, 10 রুল অফ কাস্টিং, সেগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। দি অ্যাবিলিটি টু ডিজাইন এ কোয়ান্টিটেটিভ সলিউশন yielding precise dimensions of a filling channel at all point is a key responsibility of casting engineer, in fact you ফাউন্ডারি ইঞ্জিনিয়ার। সো ফাউন্ডারি ইঞ্জিনিয়ারের উপরে আলটিমেটলি দায়িত্বটা বর্তায়, কি করে তুমি একটা ভালো কাস্টিং তৈরি করতে পারবা, এই গেটিং সিস্টেম ডিজাইনটা কি করে পারফেক্ট করা যায়। এবং এই গেটিং সিস্টেমের মধ্যে আমরা যতগুলো কম্পোনেন্টের কথা চিন্তা করলাম, কোন কম্পোনেন্টের ইম্পর্টেন্স বেশি সবচেয়ে, ইনফ্যাক্ট সবগুলোই। কোন একটা কম্পোনেন্ট যদি তুমি ডিজাইনে গরিবমসি করো, ডিজাইনে যদি ভুল করো, আলটিমেটলি দ্য কাস্টিং উইল বি এফেক্টেড অ্যাজ এ হোল। ওকে, সো কয়েকটা ইস্যু আমরা আগে আলাপ সেরে নেই। সেটা হলো 1 নম্বর ম্যাক্সিমাম ভেলোসিটি রিকোয়ারমেন্ট, আমরা একটু আগে আলাপ করেছি। কাস্টিং রুল 2 যেটা ছিল সেখানে বলা হয়েছিল যে লিকুইড মেটাল ইজ সেফ ফ্রম অক্সাইড ফিল্ম অ্যান্ড গ্যাস এন্ট্রাপমেন্ট প্রবলেম, যদি আমি এটাকে একটা পার্টিকুলার ভেলোসিটির নিচে ফ্লো করাই, ঠিক আছে। সো ভেলোসিটি অফ লিকুইড মেটাল যদি একটা সার্টেন ভেলোসিটির নিচে থাকে তাহলে পরে এখানে কোনো অক্সাইড ফিল্ম তৈরি হবে না এবং কোনো গ্যাস এন্ট্রাপমেন্ট হবে না, তার মানে সোজা ভাষায় এখানে কোনো টার্বুলেন্স হবে না, এবং সেই ক্রিটিক্যাল ভেলোসিটিটা অ্যাপ্রক্সিমেটলি 0.5, যদিও এটা বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে, বাট অন দ্য অ্যাভারেজ আমরা বলতে পারি অ্যারাউন্ড 0.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো দিস ইজ দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি, এর ভেলোসিটির নিচে আমাদেরকে লিকুইড মেটালটাকে মোল্ডের ভিতরে ঢুকাতে হবে। সো মোল্ড ক্যাভিটির ভিতরে লিকুইড মেটাল মাস্ট বি velocity at the mold entrance should be less than 0.5 meter per second. Now let us talk about ওই যে আমরা যে ফল যেটা চিন্তা করেছি, যে স্ক্রু দিয়ে যখন নিচের দিকে পড়ে তখন আমরা সেই 0.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যদি অ্যাটেন্ড করতে চাই তাহলে এইচটা কত হতে হবে, ঠিক আছে। সো কোন এইচ এর জন্য ভি সমান সমান 0.5 মিটার পার সেকেন্ড, আমরা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh ফর্মুলা আমরা জানি, সেখান থেকে এইচটাকে ক্যালকুলেট করতে পারি। ভি হলো 0.5 মিটার পার সেকেন্ড, যেটাকে রাফলি 10 ধরা হয়েছে, আমরা জানি 9.8, 9.81 এক্সেট্রা যেটাই বলো না কেন, এখানে সুবিধার্থে 10 ধরা হয়েছে। সো হিসাব করলে পরে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি 12.5 মিলিমিটার,
তার মানে লিকুইড মেটালের যে হাইট, স্ক্রু হাইট শুড বি 12.5 মিলিমিটার। তার চেয়ে যদি বেশি হয়, ক্রিটিক্যাল ভেলোসিটি বা ভেলোসিটি অফ দ্য লিকুইড মেটাল শুড বি 0.5 মিটারের চেয়ে বেশি। তার মানে খেয়াল করে দেখো যে একটা ভালো যদি সাউন্ড কাস্টিং করতে চাই, তাহলে স্ক্রু হাইট শুড বি 12.5। স্ক্রু হাইটটা নর্মালি কাস্টিং এর হাইটের চেয়ে বড় হয়ে থাকে, সাধারণত তাই তো আমরা দেখি, তাই না? সুতরাং সব কাস্টিং কি 12.5 এর চেয়ে ছোট? ডেফিনেটলি না। অনেক কাস্টিং আছে 1 মিটার, তার চেয়ে বড় কাস্টিং আছে। সেই সমস্ত ক্ষেত্রে তাহলে যদি এইচ যদি 1 মিটার হয়, তাহলে পরে ভি কত হবে? এক্সট্রিমলি হাই। ইভেন আমাদের ফাউন্ড্রিতে যে মোল যেটা ইউজ করি, সেটা কথা চিন্তা করো। আমরা লেটস সে 100, আমরা বলেছিলাম যে ফ্লাস্কের হাইট হয় 100 মিলিমিটার। সো 100 মিলিমিটার ফ্লাস্কের হাইট যদি ধরি, তাহলে এটা ভি যেটা আসে সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 1.41। যেখানে ক্রিটিক্যাল ভেলোসিটি হওয়ার কথা 0.5 মিলিমিটার, আমরা সেখানে অ্যাকচুয়াল ভেলোসিটি পাচ্ছি হলো 1.41, রাফলি 3 গুণ। ঠিক আছে? সো আলটিমেটলি তাইলে আমরা একটা সামারাইজ করতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন কাস্টিং করি, বেশিরভাগ ক্ষেত্রেই লিকুইড মেটালের ভেলোসিটি ক্রিটিক্যাল ভেলোসিটির চেয়ে নিচে থাকে, বেশি থাকে। আরেকটা, গ্র্যাভিটি বোরিং এখন চিন্তা করো। গ্র্যাভিটি বোরিং মানে হলো কি, লিকুইড মেটাল উপর থেকে নিচে পড়তেছে। ঠিক আছে? এবং যদি উপর থেকে নিচেই পড়ে, তাহলে ভিসকাস ইকুয়াল টু 2gh এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হচ্ছে। এবং এইটা যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে এই ফলের নিচে যে ভেলোসিটি যেটা হচ্ছে, সেই ভেলোসিটিটা আমরা একটু আগে হিসাব করে দেখলাম। ঠিক আছে? সো এটা ক্রিটিক্যাল ফল হাইট 3 থেকে 15 ডিপেন্ডিং অন দা লিকুইড মেটাল ডেন্সিটির সাথে রিলেটেড। সো এই ক্রিটিক্যাল ফল হাইটের চেয়ে সবসময় বেশি হয়, এবং সবসময় বেশি হওয়ার কারণে আমরা সারফেস টার্বুলেন্স পাই। ঠিক আছে? এবং যখন এই গ্র্যাভিটি কোডিং এর মধ্যে সারফেস টার্বুলেন্স ক্রিয়েট করে, লিডস টু পোরোসিটি এন্ড ক্র্যাকস। পোরোসিটি কোথা থেকে আসে? বিকজ লস অফ অক্সাইড ফিল্ম থাকবে, এবং যখন অক্সাইড ফিল্ম থাকে তার উপরে পোরোসিটি নিউক্লিয়েট করা ভেরি ইজি। সুতরাং আলটিমেটলি আমরা পোরোসিটি পাই, ক্র্যাক ইনিশিয়েট করে, এবং আলটিমেটলি আনরিলায়েবল মেকানিক্যাল প্রপার্টি জেনারেট করে। So gravity casting does gain a very poor reputation for reliability and quality. ঠিক আছে? Because of this no fall issue. So gravity pouring সিস্টেমের বেলায় আমরা সাধারণত এই ধরনের ইফেক্ট পাই, যার কারণেই কাস্টিং এর যে ব্যাড রেপুটেশন, যেটা যে কাস্টিং করলে পরে জিনিসপত্র ভালো হয় না, প্রচুর ডিফেক্ট থাকে, এগুলো বিকজ অফ দিস গ্র্যাভিটি পোরিং সিস্টেম অ্যান্ড বিকজ অফ দিস ফল হাইট, ক্রিটিক্যাল ফল হাইটের চেয়ে অনেক বেশি হওয়ার কারণে। সো দ্য হোল ডিজাইন প্রবলেম অফ দ্য গ্র্যাভিটি পোরিং সিস্টেম, তার মানে আমরা গ্র্যাভিটি পোরিং সিস্টেম বাদ দিব? ডেফিনেটলি না। দিস ইজ দ্য সিম্পলেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে টু মেক কাস্টিং। ঠিক আছে? সুতরাং আমাদের যেটা করতে হবে, যে ভেলোসিটি বেশি হচ্ছে ভালো কথা, কিন্তু আমাকে এটাকে কন্টেইন করার কোন উপায় আছে কিনা। সো আমাদের এখানকার সলিউশন যেটা আলটিমেটলি, সেটা হলো যে কিভাবে এটাকে কন্টেইন করা যায়। উই নো দ্যাট উই ক্যানট কন্ট্রোল ইট, আমরা এটাকে জিরো করতে পারবো না, বাট হাউ টু কন্ট্রোল ইট, দ্যাটস দ্য মেইন থিং। The whole design problem for gravity pouring filling system revolves around this, the solution of this conflict. কি করে এটাকে মিনিমাইজ করা যায়। কম্পিউটার আমরা প্রচুর ইউজ করি, এখন বিভিন্ন ধরনের সিমুলেশন সফটওয়্যার অ্যাভেলেবল আছে। আমরা কাস্টিং করার আগে সিমুলেট করে দেখতে পারি যে এই রানিং সিস্টেমের কারণে কোথায় কোথায় টার্বুলেন্স হচ্ছে, কোথায় কোথায় পোরোসিটি ক্রিয়েট হতে পারে, কোথায় কোথায় নেগেটিভ প্রেসার জোন তৈরি হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে? সো ইট হেল্পস। কিন্তু ওই সমস্ত সফটওয়্যার গুলা মোস্ট কেসেস কমার্শিয়াল সফটওয়্যার অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ, এবং মাঝে মাঝে সফটওয়্যার ক্যান গিভ ইউ ব্যাড রেজাল্ট। যার কারণে আমাকে বেসিক প্রিন্সিপালটা শেখা দরকার, বেসিক প্রিন্সিপাল জানা দরকার। ঠিক আছে? ল অফ ফিজিক্স, লিকুইড মেটাল ফল করে, মানে ফ্লুইড ডাইনামিক্স এর প্রিন্সিপাল যেগুলো আছে, সেগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। তাইলে এরপরে আমরা বুঝতে পারবো যে একটা রানিং সিস্টেম বেসিক্যালি একটা চ্যানেল। সুতরাং এই চ্যানেল দিয়ে যখন লিকুইড মেটাল মুভ করে, তখন ভেলোসিটি কেমন, কখন বাড়ে কমে, কখন ফ্রিকশন হয়, কখন ফ্রিকশনাল মানে এনার্জি লস হয়, এই সমস্ত জিনিসপত্র যদি আমার জানা থাকে, তাহলে আই ক্যান কন্ট্রোল or I can manipulate the running system. An invaluable design rule, if in doubt, visualize water. আগেকার বইতে যত রকমের গেটিং সিস্টেম, রানিং সিস্টেম ডিজাইন দেখানো হয়, প্রতিটা ডিজাইন সিস্টেম ডিজাইন করা হয়েছে বাই ভিজুয়ালাইজিং ওয়াটার। ঠিক আছে? সো একটা চ্যানেল বানানো হয়েছে, মনে করো গ্লাসের তৈরি কিছু পাইপ
বানানো হয়েছে এবং সেখান দিয়ে লিকুইড মেটাল পোর করা হয়েছে। সো লিকুইড মেটাল পোর করে পরে কোন কোন জায়গায় লিকুইড মেটাল কিভাবে যাচ্ছে, হয়তো এখানে কোনো ডাই দেওয়া হলো। সো ডাই দেওয়ার কারণে তুমি লিকুইড মেটালের পার্টিকেল গুলো তুমি দেখতে পাচ্ছ। সো ডাই গুলো কিভাবে কোন জায়গায় যাচ্ছে, কোথাও কোনো টার্বুলেন্স হচ্ছে কিনা, কোথাও বাবল ক্রিয়েট হচ্ছে কিনা, এই সব কিছু তুমি ভিজুয়ালাইজ করতে পারো। এবং সেখান থেকে আলটিমেটলি গেট সিস্টেম ডিজাইন করা হয়েছে, যতদিন পর্যন্ত না এই কম্পিউটার সিমুলেশন এইসব জিনিসপত্র না আসলো, বা রিয়েল টাইম এক্সরে ভিডিওগ্রাফি, রেডিওগ্রাফি যত না আসলো। এখন আমরা কাস্টিং এর মধ্যে এক্সরে বসে নিয়ে আমরা রিয়েল টাইম ভিডিও দেখতে পারি লিকুইড মেটালের ভিতর দিয়ে কিভাবে বাবল ফর্ম করতেছে, লিকুইড মেটাল কিভাবে মুভ করতেছে কাস্টিং এর ভিতর দিয়ে। সো এখন পসিবল, কিন্তু এগেইন বেসিক প্রিন্সিপালটা যদি জানতে হয় তাহলে পরে পানিকে ভিজুয়ালাইজ করতে বলেছে। কেন পানিকে ভিজুয়ালাইজ করতে বলছে? বিকজ আমরা দেখতে পারি যখন একটা পাইপের ভিতর দিয়ে পানি যায় তখন কেমন হয়। একটা পাইপ যখন সাডেনলি এক্সপান্ড হয়, চিকন পাইপ থেকে মোটা পাইপ হয়ে গেল, পানি কিভাবে ওই জায়গাটায় মুভ করে। অথবা মোটা চ্যানেল থেকে চিকন চ্যানেলে যখন যায় পানি কিভাবে মুভ করে। অথবা আমি ট্যাপ ওয়াটার থেকে ট্যাপ যদি ফুল ভেলোসিটিতে ফুল ছেড়ে দেই, পানি কিভাবে ফ্লো করে। ওখানে যদি আমি একটা পাত্র রাখি, সেখানে পানি কিভাবে স্প্ল্যাশিং হচ্ছে। অথবা হোস পাইপ দিয়ে হাই ভেলোসিটিতে যখন আমি লিকুইড মেটাল ফ্লো করাই, তখন হোস পাইপের বাইরে দিয়ে কিভাবে ফাউন্টেনিং ইফেক্ট হচ্ছে। এভরিথিং পানি যেভাবে বিহেভ করে মোল্ডের ভিতরে, চ্যানেলগুলোর ভিতরে, লিকুইড মেটাল ওটাকে এক্স্যাক্টলি সেভাবে বিহেভ করে। সুতরাং এই জন্য বলা হয়েছে যে কোনো জায়গায় যদি কোনো ডাউট হয় তাহলে তুমি ইমাজিন করবা যে এই জায়গাটায় পানি যদি মুভ করতো তাহলে কিভাবে পানি মুভ করতো। যে একটা পানির একটা চ্যানেল যাচ্ছে, সেই চ্যানেলের উপর তুমি একটা ড্যাম রেখে দিলা, একটা বাঁশ রেখে দিলা, বা একটা কাঠের টুকরা রেখে দিলা, এবং তার উপর যে লিকুইড মেটাল কিভাবে ট্রিকল ডাউন করতেছে, সেই ধরনের সিনারিও আমাকে তৈরি করতে হয়। ওকে, সো তাহলে পরে একটা গেটিং সিস্টেম, good getting system বা good running system, the pouring speed and the pouring temperature under the control of the running system, not pourer. আমরা ওপেন মোল্ডিং সিস্টেম যেটা দেখেছিলাম, সেখানে পোরার ইচ্ছা মতো করে পোর করতে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু এখানে যেহেতু আমি পারছি না, সুতরাং গেটিং সিস্টেমটাই আলটিমেটলি কন্ট্রোল করছে এভরিথিং। সো এখানকার লিকুইড মেটাল ভেলোসিটি কি হবে, টেম্পারেচার কত জায়গায় ফল করছে কিনা, কিভাবে কি রেটে ফল করছে, এই সব কিছু কন্ট্রোল করবে হলো রানিং সিস্টেম। এবং যদি সেটা করতে পারি তাইলে পরে রানিং সিস্টেমকে ডিজাইন করে আমি আমার সবকিছু কন্ট্রোল করতে পারি। So it is usually best to assume that there is no requirement for the feeding system to act as a, এখানে একটু রিমাইন্ডার আমরা দিচ্ছি যে আমরা বলেছিলাম যে ফিডিং সিস্টেম এবং রানিং সিস্টেম দুইটা সম্পূর্ণ আলাদা, যদিও রানিং সিস্টেম দিয়ে আমরা সামটাইমস ফিডিং করতে পারি। ঠিক আছে, ফিডিং মানে হলো যে আমরা জানি লিকুইড মেটাল কন্ট্রাক্ট করে, সুতরাং কন্ট্রাক্ট করার সময় যে অতিরিক্ত ভলিউমটা, যে এক্সট্রা রিজার্ভ লিকুইড মেটাল লাগে, তুমি মোল্ডের ভিতরে পুরো মোল্ড 10 by 10 by 10 একটা মোল্ড ক্যাভিটি আছে, যার মধ্যে লিকুইড মেটাল ঢাললা, পুরাটা ভরে গেছে, এখন লিকুইড কন্ট্রাক্ট করে 9 by 9 by 9 হয়ে গেছে। তো এই যে 1 by 1 by 1 যে খালি জায়গাটা হইলো ডিউরিং কন্ট্রাকশন, সেই জায়গাটার মধ্যে তোমাকে অতিরিক্ত লিকুইড দিতে হবে, না হলে তো কাস্টিং 9 by 9 by 9 হয়ে যাবে। কিন্তু আমাকে 10 by 10 by 10 করতে গেলে পরে আলটিমেটলি এক্সট্রা লিকুইডটাকে আরো প্রোভাইড করতে হবে। এবং এটা প্রোভাইড করার জন্য যে রিজার্ভার একটা দেওয়া হয়, অতিরিক্ত রিজার্ভার, লিকুইড রিজার্ভার, সেটাকে আমরা বলি ফিডার। সো এই ফিডিং কাজটা মাঝে মাঝে রানিং সিস্টেম দিয়ে করা যায়। রানিং সিস্টেম যদি মোটা করে ডিজাইন করি, কাস্টিং যদি ছোট থাকে, রানার যদি উপরে বসাই, এক্সেট্রা এক্সেট্রা, দ্যার ইজ মেনি ওয়ে। কিন্তু মোস্ট কেসে আমরা দুটাকে সেপারেট হিসেবে চিন্তা করব। ডিজাইন যখন করব আমরা রানিং সিস্টেমকে আলাদা ডিজাইন করবো, এটার পারপাস কেবলমাত্র ফিলিং করা। ফিডিং সিস্টেম ডিজাইন করবো, এটা পারপাস কেবলমাত্র লিকুইড মেটাল এক্সট্রা লিকুইড সাপ্লাই দেবো। টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, আমরা এটাকে মেলানোর চেষ্টা করবো না, তাহলে পরে ঝামেলা তৈরি হবে। ওকে, তাহলে ফাংশন হবে গুড রানিং সিস্টেম কি কি, মোটামুটি আমরা 10টা পয়েন্টস ইমাজিন করতে পারি। র্যাপিড ফিলিং, মোল্ড ফিলিং। ঠিক আছে, তো যদি আমি রানিং সিস্টেম ভালোভাবে ডিজাইন করতে পারি, লিকুইড মেটাল উইদাউট লুজিং মাচ এনার্জি সে সোজা করে কাস্টিং এর ভিতরে যে নিয়ে লিকুইড মেটাল ফিল করবে। ঠিক আছে, সো স্পেশালি ফর থিন সেকশন কাস্টিং টু অ্যাভয়েড প্রিম্যাচুর ফ্রিজিং। কারণ থিন সেকশন কাস্টিং করতে গেলে পরে যেহেতু থিন সেকশন খুব র্যাপিডলি সলিডিফাই হয়ে যায়, সো পোরিং শেষ করার আগে কাস্টিং সলিডিফাই হয়ে যেতে পারে। সো এই সমস্ত জিনিস যাতে না হয়, ফিলিং যাতে ভেরি ফাস্ট হয়, সেটা আমাকে এনশিওর করতে হবে। সো এমন ভাবে ডিজাইন করতে হবে লিকুইড মেটাল যেন এনার্জি লুজ কম করে। মিনিমাইজ টার্বুলেন্স, দ্যাটস দ্য মেইন ইস্যু। এমন ভাবে ডিজাইন করব যাতে করে কোনো ধরনের টার্বুলেন্স না হয়,
থার্মাল অ্যান্ড মেকানিক্যাল ড্যামেজ অফ দ্য মোল্ড যাতে না হয়, গ্যাস এনট্রাপমেন্ট যাতে না হয়, এবং মিনিমাইজ সার্ফেস এরিয়া অফ লিকুইড কন্ট্যাক্ট উইথ এয়ার টু ফর্ম অক্সাইড ফিল্ম। ঠিক আছে, বাতাসের সাথে এটার কন্ট্যাক্ট যত মিনিমাইজ করতে পারা যায়। অ্যাভয়েড মোল্ড অ্যান্ড কোর এরোশন। স্পিড যদি বেশি থাকে তাহলে যখন চ্যানেলের ভিতর দিয়ে লিকুইড মুভ করবে, তখন মোল্ড যদি ঠিক মতো তৈরি না করো, মোল্ড যদি হার্ড যদি না হয়, তাহলে স্যান্ডকে সে করাপ্ট করে নিয়ে যাবে, স্যান্ডকে ইরোড করে নিয়ে যাবে। তো এটা যাতে না হয়, অ্যাভয়েড মোল্ড অ্যান্ড কোর এরোশন, সেটা করতে হবে। রিমুভিং স্ল্যাগ, ড্রস অ্যান্ড ইনক্লুশনস। আমি লিকুইড মেটালকে মোটামুটি ক্লিন করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও লিকুইডের মধ্যে প্রচুর অক্সাইড ফিল্ম আছে, ইনক্লুশন আছে। সো এটা সহই তুমি ঢেলে দিলা, এবং ঢেলে দিলে ইনক্লুশন গুলো সব নিচে চলে গেছে। এখন আমাকে তাহলে এক্সট্রা প্রোটেকশন হিসাবে এবং এই রানিং সিস্টেমের মধ্যে এমন কিছুর ব্যবস্থা করতে হবে যাতে করে সে ট্র্যাপ করে ইনক্লুশন গুলোকে। কেবলমাত্র লিকুইড, ক্লিন লিকুইডটা যেন মূল ক্যাভিটির ভিতরে ঢুকে, সেটাকে আমাকে ইনশিওর করতে হবে। প্রমোট ফেভারেবল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, থার্মাল গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্ট একটা সার্টেন ডিস্টেন্সে, লেটস সে কথার কথা যে লিকুইড মেটাল যদি প্রতি মিলিমিটারের মধ্যে টেম্পারেচার ফল 0.5 মিলিমিটার হইতে হবে, তার চেয়ে যদি বেশি হয় তাহলে পরে তোমার ডিফেক্ট জেনারেট করবে। তো এই ধরনের প্রপার থার্মাল গ্রেডিয়েন্ট আমরা আরো ডিটেল করবো পরে। এই ধরনের থার্মাল গ্রেডিয়েন্ট, প্রপার থার্মাল গ্রেডিয়েন্টের জন্য মেনটেন হয়, সেটা ব্যবস্থা করাতে হবে। ডাইরেক্ট দ্য ফ্লো ফ্রম গেটিং সিস্টেম টু দ্য ফিডার অফ দ্য কাস্টিং। এবং টেম্পারেচার গ্রেডিয়েন্টটা কোন দিকে যাবে? সবচেয়ে ঠান্ডা পার্ট লিকুইড থাকবে হলো কাস্টিং এর সবচেয়ে ডান দিকে, একদম ফার্দার পাস। যদি ফিডার ইউজ করে থাকি, ফিডারের মধ্যে সবচেয়ে বেশি হট লিকুইডটা এখানে থাকবে। সো এই হট লিকুইড থেকে কাস্টিং এর দিকে একটা লোয়ার টেম্পারেচার গ্রেডিয়েন্ট হবে, যাতে করে ডান সাইড থেকে সলিডিফিকেশন হতে হতে আলটিমেটলি ফিডারের সলিডিফিকেশন শেষ হয়। তো এই যে প্রপার থার্মাল গ্রেডিয়েন্টটা, সেটা যেন মেনটেন হয়। ইউজ মাল্টিপল ইনলেট টু অ্যাভয়েড ক্রিয়েটিং হটস্পট। হটস্পট বলে একটা টার্মিনোলজি আছে, যেটা বলা হয় হলো, আমরা মনে হয় ইয়েতেও কিছুটা পড়েছি, সবচেয়ে শেষে যে জায়গায় লিকুইড সলিডিফাই হয় সেটা হলো হটস্পট, কারণ ওই জায়গায় লিকুইডটাই সবচেয়ে বেশি গরম থাকে। ঠিক আছে, এবং ওই জায়গায় যেহেতু সবচেয়ে গরম থাকে, সুতরাং ডিফেক্ট যদি জেনারেট করে ওই জায়গাটার মধ্যে জেনারেট করে। সো আমাকে লিকুইড মেটাল এমন ভাবে ঢালতে হবে মাল্টিপল গেটে, যত তাড়াতাড়ি পারি লিকুইড মেটাল মোল্ড ক্যাভিটিতে ঢুকিয়ে দিব, যাতে করে কোনো হটস্পট তৈরি না হয়। এবং যে সমস্ত জায়গায় কানেকশন গুলো হয়, যেমন স্ক্রুত থেকে রানারে, রানার থেকে গেট, গেট থেকে কাস্টিং, এই সমস্ত জয়েন্টের মধ্যে সাধারণত হটস্পট গুলো তৈরি হয়, আমরা পরে দেখব। ম্যাক্সিমাইজ ইল। তুমি যে তোমার মেইন জিনিসটা হলো কাস্টিং। তুমি 10 কেজি লিকুইড ঢাললা, তোমার রানিং সিস্টেম গুলো এত মোটা, সে নিজেই 5 কেজি খেয়ে ফেললো, তাহলে কোনো লাভ হলো না, তাই না? সুতরাং ইকোনমিক্যাল হতে হবে, মিনিমাইজ করতে হবে। তো রানিং সিস্টেমটা যত চিকন পারা সম্ভব, যাতে করে লিকুইডটা যেন কম খরচ হয়, অপচয় হয় ইন দ্য রানিং সিস্টেম। বেশিরভাগ লিকুইডই যেন ক্যাভিটিতে চলে যায়। ইকোনমিক্যাল গেটিং রিমুভাল। এখন কাস্টিং করে ফেলেছ, কাস্টিং করার পরে তোমাকে আলটিমেটলি গেটিং সিস্টেম, পুরো রানিং সিস্টেমটাকে কাস্টিং থেকে সরাতে হবে। এখন এটা কিভাবে করবে? ভেরি সিম্পলিস্ট ওয়ে হলো, জাস্ট একটা হ্যামার দিয়ে ছোট্ট একটা বাড়ি মারো, সুন্দর করে ভেঙে, কাস্টিং এর সাথে যে জায়গায় গেটটা লাগানো ছিল ওই জায়গাটা ভেঙে ডিটাচড হয়ে গেল। কিন্তু তুমি যদি মনে করো ভুল করে মানে গেটটা বড় মোটা করেছো, ঠিক করেছো, বাড়ি মারলে ভাঙতেছে না, এখন যদি বেশি জুড়ে বাড়ি মারো হয়তো কাস্টিং ভেঙে যেতে পারে, বা কাস্টিং সাইড থেকে জলটা খসে আসতে পারে। সুতরাং তোমাকে এটা কেটে ফেলতে হবে। তখন তুমি একটা ফ্ল্যাট সার্ফেসের মধ্যে রানার যদি গেট যদি লাগাও, ভালো কথা, তাহলে এটাকে কেটে ফেলে দেওয়া যাবে। যদি মনে করো এরকম গোল একটা কার্ভ সার্ফেস আছে, সেখানে একটা তুমি গেট দিয়েছো, তাহলে এখান থেকে কাটা খুব ভেরি কষ্ট করবে। সুতরাং তোমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে। 1 নম্বর হলো যে নাম্বার অফ গেট যত কম রাখা যায়, এবং 2 নম্বর হলো তোমাকে মনে রাখতে হবে গেটটা ভেঙে ফেলে দিতে হবে, কাস্টিং থেকে সেপারেট করতে হবে। সুতরাং এই রিমুভালটা জন্য ভেরি ইজি। অ্যাভয়েড কাস্টিং ডিস্টোরশন, মিনিমাইজ আনইভেন হিট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, পার্টিকুলারলি ফর গ্যাংলি থিন ওয়াল কাস্টিং। থিন ওয়াল কাস্টিং রিয়েলি ট্রাবলসাম, কারণ যত থিন হবে তত তাড়াতাড়ি সলিডিফাই হবে, যত মোটা হবে তত দেরিতে সলিডিফাই হবে, এবং যার ফলে এই ডিস্টোরশন গুলা সম্ভব। মিনিমাইজ হট টেয়ার or distortion due to contracting of gating system. Compatible with existing molding method. তুমি তোমার ফাউন্ড্রি আছে, ফাউন্ড্রিতে এভরিথিং ইজ মেকানাইজড। ঠিক আছে, মেকানাইজ বলতে তুমি এই মোল্ড তৈরি করতেছো সেটা মেকানিক্যাল ওয়েতে। এখন তুমি এমন ভাবে ডিজাইন করলা, সেই ডিজাইনটা তোমার মেকানিক সিস্টেমকে ফলো করছে না, তখন বিপদ হয়ে যাবে। ঠিক আছে, যার জন্য
তোমার সিস্টেমে যাতে ফলো করে সেভাবে তুমি মোল্ডিং সিস্টেম ডিজাইন করবা। ইউজ অফ হাই প্রোডাকশন মোল্ডিং মেশিন, automated pouring system often severely limited the flexibility of and locating and shaping of the pouring cap and screw. So, এই সমস্ত জিনিসগুলো তোমাকে চিন্তা করতে হবে তোমার রানিং সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট গুলো যাতে মেকানাইজেশনের সাথে কম্প্যাটিবল হয়। কন্ট্রোল ফ্লো কন্ডিশনে স্টেডি ফ্লো রেট শুড বি এস্টাবলিশ অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিউরিং মোল্ড ফিলিং। মাঝে মাঝে এমন হয়, আমাদের এখানে আগে আমাদের ওয়াশিং ছিলেন, যখন ঢালা হচ্ছে, ঢালা ঢালা মোটামুটি শেষ হয়ে গেল, তারপরে সে থামিয়ে নিয়ে নিচের দিকে তাকাচ্ছে ভরে গেছে কিনা। ঠিক আছে, যদি না ভরে আবার একটু লিকুইড ঢাললো। নট অন ওয়াশিং, এটা জেনারেল ট্রেন্ড হতে পারে। তাহলে কি দাঁড়ালো, তোমার লিকুইড মেটাল প্রায় মোস্ট অফ দ্য লিকুইড মেটালই সাধারণত অক্সিডাইজিং হয়ে থাকে। সুতরাং তুমি লিকুইড মেটাল যখন ঢাললা, ভিতরে লিকুইড ক্লিন লিকুইড যাচ্ছে, কিন্তু যখন তুমি থেমে গেলা উপরের সাথে সাথে অক্সিডাইজ হয়ে গেল, সারফেসটা অক্সিডাইজ হয়ে গেল। এখন তুমি আবার যখন লিকুইড মেটাল ঢালবা, ওই লিকুইড মেটালের সারফেসটা অক্সিডাইজ সারফেস, তো এটা যখন আরেকটা অক্সিডাইজ সারফেসে জোড়া লাগলো, এখানে আর আলটিমেটলি কানেক্টিং হবে না, এখানে ওয়েল্ডেড হবে না, ফিউজড হবে না। তো ওই জায়গায় আমাদের একটা পার্টিং লাইন তৈরি হবে, ওখানে ক্র্যাক হিসেবে কাজ করবে। সো আলটিমেটলি কাস্টিং উইল বি ডিফেক্টেড। সুতরাং ফ্লো কন্ডিশন যেটা আছে, অলওয়েজ শুড বি এ স্টেডি ফ্লো। লিকুইড মেটালের ফ্লো ক্যানট বি স্টপড। ঠিক আছে, মোল্ড ভরে গেল, তারপরে থামতে হবে, তার আগে কোনোভাবেই থামা যাবে না। এবং স্টেডি স্টেট আমরা আলাপ করেছি ইয়েতে এমএমই 217 এর মধ্যে ফ্লো মধ্যে বলছি স্টেডি স্টেট নন স্টেডি স্টেট কথা বলেছি। এখানে আমরা আরেকটু ডিটেল আলাপ করবো পরে। ইট মাস্ট বি স্টেডি স্টেট ফ্লো, আদারওয়াইজ different kind of defect can be generated. Okay, now let's talk about type of gating system. One is called top pouring versus bottom pouring, and another one pressurized versus unpressurized. So gating system দুই ধরনের হতে পারে। এক ধরনের ক্লাসিফিকেশন হলো টপ পোরিং ভার্সেস বটম পোরিং, আরেক ধরনের ক্লাসিফিকেশন হলো প্রেসারাইজ ভার্সেস। সো এখানে কিছু ছবি দেওয়া হয়েছে টপ পোরিং ভার্সেস বটম পোরিং এর মতো করে। সো দিস ইজ দ্য মোল্ড, মোল্ডের উপরে লিকুইডটা ঢালা হলো। সো দিস ইজ দ্য গ্র্যাভিটি পোরিং টপ গেটেড সিস্টেম। সো গেটটা উপরে আছে, লিকুইডটা সবসময় নিচে পড়তেছে। সো আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি লিকুইডটাল মোল্ড poor gating system. You should never use this type of system ever. ঠিক আছে, যে কোনো ম্যাটেরিয়ালের জন্য you cannot use this one. Then there is another one. Again এটাও নিচে পড়তেছে, কিন্তু কিছুক্ষণ পরে একটা হরাইজন্টাল চ্যানেলের মধ্যে পড়তেছে। সো এটা দিস ইজ দ্য হরাইজন্টাল গেট, এই সাইড দিয়ে নিচে পড়তেছে, তারপরে লিকুইড মেটাল এখানে পড়তেছে। So again it is a basically it is a gravity port top gated system. Again very poor. And this is a side gated system. তার মানে এটা একটা পার্টিং লাইন, উপরেটা এখানে যদি একটা লাইন ড্র করি, উপরেরটা হবে কোপ, নিচেটা হবে ড্র্যাগ। সো এই পার্টিশন লাইনের ভিতর দিয়ে লিকুইড মেটাল পড়তেছে, এখানেও একটা ফ্রি ফল হচ্ছে। যদি পুরোটা এটার মতো পুরোটা পড়তেছে না, কিন্তু এখানে তারপর অর্ধেকের বেশি পড়তেছে। এগেইন দিস ইজ এ গ্র্যাভিটি পোরিং সিস্টেম, এগেইন ইউজুয়ালি পুয়ার, ভেরি পুয়ার। অ্যাপারেন্টলি এটাকে মনে হচ্ছে বটম পোরিং সিস্টেম। আমরা সরাসরি স্ক্রু দিয়ে নিচে গেল, রানার দিয়ে নিচে আসলো, এবং তারপরে উপর দিকে লিকুইড মেটাল উপরে উঠতেছে। ঠিক আছে, ঠিক আছে। সো এটার চেয়ে বেটার, কারণ এখানে লিকুইড মেটাল এই জায়গায় আসার পরে সবসময় কাস্টিং এর ভিতরে এসে উপর দিকে উঠতেছে। সো এখানে কোনো ফ্রি ফল জাতীয় কিছু হচ্ছে না, এটা আপওয়ার্ড হচ্ছে। যদিও আমাদের এখানে একটা লম্বা একটা ফল হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত এই ধরনের হয়ে থাকে। সো সামটাইমস ইট ইজ অ্যাকসেপ্টেবল, সামটাইমস নট অ্যাকসেপ্টেবল। অ্যালুমিনিয়াম কাস্টিং এর বেলায় এটাও নট অ্যাকসেপ্টেবল, হয়তো কাস্ট আয়রনের বেলায় এটা অ্যাকসেপ্টেবল হতে পারে। এই কথাগুলো আমরা পরে আরো ডিটেল আলাপ করবো, কেন কাস্ট আয়রন অ্যাকসেপ্টেবল, কেন অ্যালুমিনিয়াম অ্যাকসেপ্টেবল না, সেটা আমরা পরে আলাপ করবো। দেন দেয়ার ইজ অ্যানাদার ওয়ান। এখানে কি হচ্ছে, একটা ফ্রি ফল হলো লম্বা হাইটে, রানার দিয়ে নিচে গেল, এবং তারপরে গেটটা হলো নিচে। এখানে গেটটা সাইড গেটিং ছিল, এখানে হরাইজন্টাল ফ্লো, এখান দিয়ে হরাইজন্টালি ফ্লো করছে। এখানে কোনো হরাইজন্টাল ফ্লো বলে কিছু নেই, এটি চ্যানেল দিয়ে হরাইজন্টাল ফ্লো হয়ে মোল্ডের ভিতরে সবসময় লিকুইড মেটাল উপর দিকে উঠতেছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি কল বটম গেটেড সিস্টেম। ঠিক আছে, বটম পোরিং সিস্টেম, বটম গেটেড বা বটম পোরিং। সো দিস ইজ দ্য বটম পোরিং সিস্টেম, দিস ইজ দ্য টপ পোরিং সিস্টেম, মানে ইন অ্যাবসোলুট সেন্স। ঠিক আছে, যদি এগুলোকেও টপ পোরিং বলতে পারি, এটাকেও টু সাম এক্সটেন্ট বটম গেটিং বলতে পারি, কিন্তু দিস ইজ দ্য রিয়েল বটম গেটিং সিস্টেম। And this one is counter gravity system. ঠিক আছে,
ইট ইজ নট এ বটম পোরিং সিস্টেম। এটার সাথে এটা তফাৎ কি? এটা বটম গ্রেডের সিস্টেম, কিন্তু লিকুইড মেটাল একটা ফ্রি ফলে পড়েছে, স্ক্রু দিয়ে নিচে পড়েছে, হরাইজন্টালি মুভ করেছে, যে দুইটা আমরা কখনোই চাই না। ফ্রি ফল হয়েছে, হরাইজন্টালি মুভ করছে অ্যালং দ্য রানার, এবং তারপরে গেট দিয়ে উপরে উঠেছে। সো দিস ইজ দ্য বটম গ্রেড সিস্টেম উইথ সাম ডিগ্রি অফ ফ্রি ফল। কিন্তু এইখানে যেটা হচ্ছে, লিকুইড মেটাল সবসময় উপর দিকে উঠেছে। সো এখানে লিকুইড মেটালের সোর্স আছে, মনে করো ল্যাডেল বা যাই থাকুক না কেন, একটা কাপ থাকুক, যাই থাকুক, এখান থেকে লিকুইড মেটাল সবসময় উপর দিকে উঠতেছে। সো দ্যাটস দ্য ট্রু কাউন্টার গ্র্যাভিটি ফিলিং সিস্টেম, অ্যান্ড the quality of the casting would be excellent. So that's the best quality casting you can hope. ঠিক আছে? So these are the various type of system. এই দুইটার মধ্যে তফাৎটা তাহলে বোঝা গেছে? এটা হলো বটম গ্রেড সিস্টেম, এটা হলো কাউন্টার গ্র্যাভিটি সিস্টেম। দুইটার মধ্যেই লিকুইড মেটাল এগেইনস্ট গ্র্যাভিটি উপর দিকে মুভ করতেছে, কিন্তু কাউন্টার গ্র্যাভিটি সিস্টেমের মধ্যে সবসময়ই এগেইনস্ট গ্র্যাভিটি মুভ করছে, আর ভার্টিক্যাল বটম পোরিং সিস্টেমের মধ্যে কিছু দূর পর্যন্ত সে নিচে দিকে পড়ে তারপরে উপর দিকে মুভ করছে। ওকে, সো এখানে কি বলেছে? নোট দ্যাট অল অফ দ্য গ্র্যাভিটি সিস্টেম শোন হিয়ার আর পুয়ার। Screw base connected directly with the ingot into the casting. All need mechanism not to clearly reduce the. So তার মানে যেহেতু নিচের দিকে ফ্রি ফল হচ্ছে, সুতরাং এদের ভেলোসিটি শুড বি অলওয়েজ হাই, এবং ভেলোসিটি হাই হওয়ার কারণে এটাকে, এই ভেলোসিটিকে মিনিমাইজ করার জন্য আমাকে ব্যবস্থা নিতে হবে। সো ইভেন ইন বটম পোরিং সিস্টেম, ইভেন ইন দিস টাইপ অফ সিস্টেমের মধ্যে আমাকে ভেলোসিটি রিডিউস করার ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখানে যেহেতু লিকুইড মেটাল সবসময় উপর দিকে উঠতেছে, সো এবং এই উপরে উঠাটাকে আই ক্যান কন্ট্রোল, দ্যাটস দ্য বেস্ট পার্ট। আমি আমার ইচ্ছা মতো ভেলোসিটিকে কন্ট্রোল করতে পারি। সুতরাং আমি এমন ভেলোসিটিতে এর ভিতরে ঢুকাবো, আমরা বলছি ক্রিটিক্যাল ভেলোসিটি 0.5, আই ক্যান রিডিউস দ্য ভেলোসিটি অফ 0.5, লেস দ্যান 0.5, যদি আমার ফ্লুইডিটি ঠিক থাকে। টেম্পারেচার বেশি থাকে, ফ্লুইডিটি ভালো থাকবে, সুতরাং আমি এটাকে অনেক কম ভেলোসিটি থেকে মোল্ডের ভিতরে ঢুকাতে পারবো, এন্ড কাস্টিং উইল বি পারফেক্ট। ওকে, সো তোমাদের যত বই পুস্তক আছে, কাস্টিং এর যে সমস্ত বই পুস্তক, হাইনের বই বা বিলির বই, যত রকমের বই আছে, প্রতি বইয়ে গেটিং সিস্টেমের যে ছবিটা থাকে সাধারণত এই ধরনের ছবি থাকে। ঠিক আছে? ইটস আমরা যে একটু আগে ডেফিনেশন দিলাম, লিকুইড মেটাল স্ক্রু দিয়ে পড়ছে, রানার দিয়ে যাচ্ছে, গেট হলো এখানে যাচ্ছে, গেট দিয়ে নিচে ফল হচ্ছে। সো বেসিক্যালি ইট ইজ এ টপ পোরিং সিস্টেম। ঠিক আছে? ইটস এ টপ পোরিং সিস্টেম, এবং এই পাশটা এটা হলো ফিডার আলাদা করে এখানে দেখানো হয়েছে। ওকে, আমরা ফিডার নিয়ে আলাপ করবো না। তাহলে এখানে পার্টিং লাইনটা কোথায়? কোপ অ্যান্ড ড্র্যাগ যদি আমি চিন্তা করতে চাই, কোপ অ্যান্ড ড্র্যাগটা কোথায়? পার্টিং লাইনটা হলো এই, দিস ইজ দ্য পার্টিং লাইন। তো এখান দিয়ে এটা যে এইটার নিচ দিয়ে চলে গেছে। সো কাস্টিং পুরাটা নিচে আছে, ড্র্যাগে আছে, তারপরে তোমার রানারটাও ড্র্যাগে আছে, সরি হ্যাঁ, গেটটা ড্র্যাগে আছে, গেটের উপরের থেকে কাস্টিং রানারের নিচের সারফেস হলো পার্টিং লাইন। সো রানার আছে পূব সাইডে, স্ক্রুর একটা বটম আছে, সেটা নিচে আছে, এবং পুরা স্ক্রুটা উপরে আছে। ঠিক, এবং স্ক্রুটা আছে রিভার্স টেপার, তার মানে আমরা নর্মালি বলেছিলাম যে নিচের দিকে চিকন হবে, এটা নিচের উপর দিকে চিকন। এবং এখানে পোরিং এর জন্য আমরা পোরিং বেসিন ইউজ না করে কোনিক্যাল কাপ ইউজ করেছি। সো দ্যাটস দ্য মোস্ট অফ দ্য টাইম এই ধরনের কাপ ইউজ করা হয়। আমাদের ফাউন্ড্রিতেও তুমি দেখবে এই ধরনের জিনিসপত্র ইউজ করা হয়, বিকজ ইট ইজ ভেরি সিম্পল টু ম্যানুফ্যাকচার, যার কারণে এটা এই ধরনের ইউজ করে। রিভার্স টেপার করা হয়েছে, রানার ইন দ্য কোপ বলা হয়েছে, ওয়েল আছে, ওয়েল ইন দ্য ড্র্যাগ, কাস্টিং ইন দ্য ড্র্যাগ, এবং গেট ইন দ্য ড্র্যাগ। সো দ্যাটস দ্য টপ গ্রেড সিস্টেম। এটা উদ্দেশ্য যেটা ছিল, আগেকার দিনে এই ধরনের ছবি কেন আসতো, কেন বেশি হলো, মানে বটম পোরিং সিস্টেম তখন অস্তিত্ব ছিল না, সেটা কারণ হলো যে প্রথম দিকে মানুষ যে সমস্ত কাস্টিং গুলা করেছে, যে ম্যাটেরিয়াল ইউজ করেছে, সেটা হলো কাস্ট আয়রন। কাস্ট আয়রন সবার আগে এসছে, অ্যালুমিনিয়াম অনেক পরে এসছে, এবং মোল্ডিং সিস্টেম যেটা ছিল বেশিরভাগ ক্ষেত্রেই ছিল গ্রিন স্যান্ড সিস্টেম, তার মানে ক্লে, স্যান্ড এবং ওয়াটার, দিস আর দ্য সিস্টেমস। এবং ফরচুনেটলি কাস্ট আয়রনের সাথে এই গ্রিন স্যান্ড সিস্টেমের একটা ভালো সক্ষতা আছে, এবং এই সিস্টেমটা একটা আরেকটার প্রতি হাইলি কম্প্যাটিবল, এবং এই হাইলি কম্প্যাটিবল হওয়ার কারণে ডিফেক্ট খুব কম হতো।
এবং যার কারণে যদিও লিকুইড মেটাল একটা হাই ফল হয়েছে মোল্ডের ভিতরে, তারপরে ওখানে টার্বুলেন্স খুব একটা হতো না। ঠিক আছে। এবং আরেকটা, এটা একটা কারণ, তার মানে ডিফেক্ট কম জেনারেট করতো। আরেকটা কারণ ছিল, সেটা হলো যে যেহেতু উই আর টকিং অ্যাবাউট আয়রন, কাস্ট আয়রন, মেল্টিং পয়েন্ট ভেরি হাই, এবং মেল্টিং পয়েন্ট ভেরি হাই হওয়ার কারণে ফ্লুইডিটি খুব র্যাপিডলি ফল করতো। যেহেতু সুপার হিট কম থাকতো, কাস্ট আয়রনের মেল্টিং পয়েন্ট 1150, ইউটিলিটি টেম্পারেচার যদি 1130 চিন্তা করি, কাস্ট আয়রনের যে কাস্ট আয়রনটি ইউজ করেছে তার মেল্টিং পয়েন্ট যদি মনে করো 1200 কাছাকাছি হয়, এটা পোর করা হয় 1350। তো 1350 থেকে 1250 খুবই কম টেম্পারেচার। সো সুপার হিট খুবই কম থাকে, কেউ র্যাপিডলি আয়রনের টেম্পারেচার ফল করে। এবং র্যাপিডলি ফল করার কারণে পোরিং সিস্টেমটা যেটা ডিজাইন করা হয়, সবসময় চিন্তা করা হয় কত তাড়াতাড়ি আমি মোল্ডের ভিতরে ঢেলে দিতে পারবো। ঠিক আছে, যেহেতু ফ্লুইডিটি কমে যাচ্ছে, যার কারণেই এখানে এভরিথিং ওয়াজ ডান আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি। সো ডিকুইমেন্ট সবসময় নিচের দিকে নামতেছে। এখানে ঢালার পরে সে নিচে গেল, রানার দিয়ে মুখ করলো, তারপর নিচে গেটে গেল, গেট থেকে কাস্টিং গেল। সো ডিকুইমেন্ট সবসময় নিচের দিকে যাচ্ছে। এটা ছিল একটা। এবং আরেকটা কারণ ছিল যে এইখানে দেখো যে রানার যেটা আছে মোটামুটি অনেক মোটা। উদ্দেশ্যটা এমন ছিল যে লিকুইডের যখন নিচের দিকে মুভ করবে, এর লিকুইডের মধ্যে যত ময়লা থাকে, স্ল্যাগ যেগুলো থাকে, স্ল্যাগ গুলো সাধারণত লাইটার। ড্রস আয়রনের তুলনায় ড্রস গুলো লাইটার হয়। সো ড্রস গুলো যখন লাইটার থাকবে, এটা নিচ দিয়ে, সো এটার নিচ দিয়ে লিকুইড মেটাল গুলো, ফ্রেশ লিকুইড যাবে, এবং উপরে ময়লাগুলো এই উপরের সার্ফেসে আটকে যাবে। আটকে যাবে, নিচ দিয়ে লিকুইড মেটাল ওই রানার দিয়ে কাস্টের মধ্যে পড়বে। সো এটা একটা আইডিয়া ছিল। দ্যাটস দ্য থার্ড ওয়ান। ফোর্থ আরেকটা ছিল, সেটা হলো যে আগেকার দিনে কোয়ালিটি নিয়ে মানুষ খুব একটা এতটা উদ্বিগ্ন থাকতো না। ঠিক আছে, কোয়ালিটি নিয়ে এত ইয়ে ছিল না, রিকোয়ারমেন্টও ছিল না। স্ট্যান্ডার্ড যেগুলো ছিল সেগুলোর মধ্যে এত স্ট্রিঞ্জিংট রিকোয়ারমেন্টও ছিল না। সো কোয়ালিটি নিয়ে খুব একটা চিন্তা ভাবনা ছিল না। 2 নাম্বার, ব্রেক আস্টন কাস্টিং করা হতো। ব্রেক আস্টনের সাথে ইয়ের ভিনসেন্ট সিস্টেমের একটা ভালো সক্ষতা আছে, দে আর কম্পিটেবল টু ইচ আদার। ডিফেক্ট খুব সহজে তৈরি হয় না। 3 নাম্বার হলো যে ফ্লুইডিটি খুব র্যাপিডলি ফল করে, যেন সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব লিকুইড ঢালতে হবে, যার জন্য গ্র্যাভিটি পোরিংটাকে প্রেফার করা হতো। এবং 4 নাম্বার হলো যে যেহেতু লিকুইড মেটালের ড্রস যেটা আছে সেটা লাইটার উপরে ভাসে, সুতরাং যদি আমি একটা মোটা যদি একটা রানার ইউজ করি, তাহলে রানারের টপ সার্ফেসে ওগুলো আটকে যাবে এবং নিচ দিয়ে লিকুইড মেটাল পড়ে যাবে নিচে। তো এই উদ্দেশ্য নিয়ে আলটিমেটলি এই টপ গ্রেডেড সাইড ফিট সিস্টেমটা, রানিং সিস্টেমটা আগেকার দিনে মানুষ বেশি ইউজ করতো। এইটার একটা মাঝামাঝি আছে একটা, এটার চেয়ে একটু ভালো যেটা আছে সেটা হলো যে জাস্ট ওটার সাথে কম্পেয়ার করো। এখানে যেটা আছে, স্ক্রু উপরে আছে, এগেন রিভার্স টেপার। রিভার্স টেপারের প্রবলেম কি পরে আলাপ করবো আমরা। এখান থেকে নিচে পড়লো, এখানে রানারটা এখানে নিচে দেওয়া হয়েছে, খেয়াল করে দেখো। ঠিক আছে, রানারটা নিচে দেওয়া হয়েছে এবং এখান দিয়ে লিকুইড মেটাল সাইড দিয়ে পড়তেছে। এটা টপ থেকে পড়েছে, তার মানে এটা যদি এটা হাইট যদি 100 মিলিমিটার হয়, পুরো 100 মিলিমিটার ফল হয়। এখানে যদি পুরোটা 100 মিলিমিটার হয়, এখানে ফল হচ্ছে 50 মিলিমিটার। সো ফল হাইটটা একটু কমে গেল। সো ভেলোসিটি একটু বাড়বে, বেশি বাড়বে না। সো এইটা ধরে নেওয়া যায় আগেরটা হচ্ছে অনেক বেটার। ঠিক আছে, সো এটা গেলাম। বেটার সিস্টেম যেটা, সেটা হলো দিস ওয়ান। ঠিক আছে, সেখানে খেয়াল করো, ফিজারের কথা বাদ দেই। কাস্টিং যেটা আছে সেটা ওপে আছে, উপরে আছে। গেটটা যেটা আছে সেটা উপরে আছে। রানার যেটা আছে সেটা ড্র্যাগে নিচে আছে। স্ক্রু যেটা সেটা নিচে যায়, নিচের পার্টে গেছে। সো স্ক্রুর বেজ যেটা আছে, দ্যাটস দ্য লোয়েস্ট পার্ট। এই পর্যন্ত যে নিয়ে লিকুইডের এখন আস্তে আস্তে উপর দিকে উঠে, পুরাটা উপর দিকে উঠতেছে। সো যেহেতু উপর দিকে উঠতেছে, সো দ্যাটস দ্য ট্রু বটম গেটের সিস্টেম। একটু আগে আমরা ছবি দেখিয়েছি। আরেকটা হলো তুমি এটার সাইজের সাথে এটা সাইজ কম্পেয়ার করো। রানার এখানে অনেক মোটা, এখানে রানার অনেক চিকন করা হয়েছে, গেটটাকে অনেক চিকন করা হয়েছে। সো মোটামুটি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট প্রোভাইড করে এই ধরনের রানিং সিস্টেম। যেহেতু আমরা ইল্ড অনেক ভালো, যেহেতু রানিং সিস্টেম কম চিকন, সুতরাং এটার মধ্যে বেশি চিকন, সুতরাং এখানে কাস্টিং লিকুইড কম খরচ হবে। সো ইল্ড বেড়ে গেল। এবং যেটা এটা যেহেতু উপর দিকে লিকুইড উঠতেছে, সো ভেলোসিটি কম হবে। সো কাস্টিং মোটামুটি সাউন্ড জেনারেট করবে। নাও এ ডে আমরা যেটা ইউজ করি আরো বেটার। ঠিক আছে, এখনকার কাস্টিং সিস্টেমের মধ্যে আমরা এই ধরনের সিস্টেম ইউজ করি। এটার সাথে কম্পেয়ার করি, আমরা যে স্ক্রু যেটা ইউজ করেছি, বাই দ্য ওয়ে এখানে ট্যাপার খেয়াল করো, এটা হলো কারেক্ট ট্যাপার, তার মানে নিচে দিকে চিকন।
সেখানে ভেরি থিন একটা স্ক্রু দেওয়া হয়েছে, রানার অ্যাবসলিউটলি থিন একটা রানার দেওয়া হয়েছে, গেট গুলাও খুব ছোট দেওয়া হয়েছে। সো পার্সেন্ট অফ লিকুইড মেটাল ওয়েস্টেজ ইন দ্য রানিং সিস্টেম ইজ অ্যাবসলিউটলি মিনিমাল। এগুলোর সাথে যদি কম্পেয়ার করি, ভেরি মিনিমাল একটা রানিং সিস্টেম এখানে ইউজ করা হয়েছে, এবং মোটামুটি বটম পোরিং সিস্টেমের মতোই করা হয়েছে। সো দ্যাটস দ্য রিকমেন্ডেড ডিজাইন, ইকোনমিক্যাল ডিজাইন, এবং বটম পোরিং রানিং সিস্টেম, ইফেক্টিভ বটম পোরিং রানিং সিস্টেম। সো আমরা ডিজাইন করার সময় এই ধরনের ডিজাইন গুলো চিন্তা করবো। ওকে, রাফলি যদি কম্পারিজন করি টপ পোরিং এবং বটম পোরিং এর সাথে, সেটা হলো, সো টপ পোরিং তো এখানে খেয়াল করো, সো দিস ইজ টপ পোরিং, উপর দিকে ঢালছি, লিকুইড মেটাল সবসময় নিচে দিকে যাচ্ছে। বটম পোরিং, দিস ইজ দ্য বটম পোরিং, লিকুইড মেটাল স্ক্রু দিয়ে নিচে নেমে তারপরে সবসময় উপর দিকে উঠতেছে, নিচ থেকে লিকুইড মেটাল উপর দিকে উঠতেছে, দ্যাটস দ্য বটম পোরিং সিস্টেম। এবং এটা একটা সাইড পোরিং বলা যেতে পারে, যেটা পার্টিং লাইন দিয়ে লিকুইড মেটাল পড়তেছে। সো এটার পজিশন, এটা মাঝামাঝি আমরা ইমাজিন করতে পারি কোয়ালিটির দিক দিয়ে। সো আমরা এই দুইটার মধ্যে যদি একটা কম্পেয়ার করি, তাইলে পরে আমরা যেটা দেখতেছি সেটা হলো টপ পোরিং এ লিকুইড পোর থ্রু এ টপ গেট, এবং সিম্পলিসিটি ফর মোল্ডিং, এটা বানানো ভেরি সোজা, ভেরি 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 ইজি। এবং সাধারণত দেখো কোনো রানিং সিস্টেমের কোনো অস্তিত্ব নেই এখানে, ঠিক আছে? এটাই ফিডার হিসেবে কাজ করবে, এখান দিয়ে লিকুইড ঢালতেছি, সো পার্সেন্টেজ অনেক বেশি। পোরিং এইডেড বাই গ্র্যাভিটি, গ্র্যাভিটি দিয়ে যেহেতু পড়তেছে, সুতরাং তাড়াতাড়ি ভেলোসিটি ভেরি হাই, সো ভেরি কুইকলি মোল্ড ফিলিং হয়ে যাবে, ঠিক আছে? ফ্লুইডিটি, লিকুইড মেটাল ফ্লুইডিটি এত না হলেও চলে, টেম্পারেচার এত বেশি না হলেও চলে লিকুইড মেটালে, বাট সিভিয়ার স্প্ল্যাশিং, হাই টার্বুলেন্স, মোল্ড এরোশন, ঠিক আছে? লিকুইড মেটাল যখন ঢালবো আমরা বলেছি উপর থেকে লিকুইড মেটাল ঢালি, যদি একটা প্লেটের মধ্যে লিকুইড মেটাল যদি ঢালি, তুমি ফল ছেড়ে তুমি নিচে প্লেট দাও, দেখবা সমান একটা স্প্ল্যাশিং হচ্ছে। তো এখানেও সেই স্প্ল্যাশিং গুলো হবে না, যখনই স্প্ল্যাশিং হয় তার মানে লিকুইড মেটালের যে স্ট্রিম গুলো যা ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে সেগুলো অক্সিডাইজ হয়ে যায়, এবং অক্সিডাইজ হয়ে গেলে পরে সেগুলো আর লিকুইডের সাথে কোনো ম্যাচ খাবে না, কোনো ওয়েল্ডেড হবে না, এগুলো ডিফেক্ট হিসেবে থেকে যাবে। সো সিভিয়ার স্প্ল্যাশিং হবে, টার্বুলেন্স হবে, এবং মোল্ড ইরোশন হবে, যেহেতু ভেলোসিটি ইজ ভেরি হাই। অক্সিডেশন অবশ্যই এখানে হবে। ফেভারেবল টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এটা একটা অ্যাডভান্টেজ পজিশন। এটা মানে কি ফেভারেবল টেম্পারেচার গ্রেডিয়েন্ট মানে কি? তুমি যখন এখান থেকে লিকুইডটা ঢাললা, প্রথম লিকুইড যেটা ঢালছো সেটা নিচে থাকবে, তারপরে লিকুইড উপরে, তারপরে লিকুইড উপরে, এবং যত শেষে লিকুইড মেটালটা সাধারণত একটু গরম থাকবে, কারণ প্রথমটা ঢালতে ঢালতে অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তার মানে এখানে তুমি লিকুইডটাকে কয়েকটা লেয়ারে যদি ভাগ করো, সবচেয়ে নিচের লেয়ার যেটা ঠান্ডা, তারপর একটা গরম, তারপর একটা গরম, তারপর একটা গরম, এক্সেট্রা। এখন যেহেতু গরম লিকুইড উপরে আছে, গরম থাকলে পরে তার ডেন্সিটি লো হবে, গরম থাকলে ডেন্সিটি লো হয়, এবং ডেন্সিটি তার মানে কি উপর একটা গরম, সো ডেন্সিটি লো, সো লাইটার লিকুইড উপরে আছে, ডেন্সার লিকুইড নিচে আছে, দ্যাটস দ্য আইডিয়াল কেস সিনারিও, ঠিক আছে? এখানে কোনো মিক্স আপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু যখন তুমি বটম পোরিং এর কথা চিন্তা করো, প্রথম লিকুইডটা কোথায় যাচ্ছে? প্রথম লিকুইড উপরে থাকলেও নিচ দিয়ে লিকুইড আসতেছে, প্রথম লিকুইডটাকে ঠেলে উপর দিকে দিচ্ছে, আর নিচ থেকে লিকুইড উপর দিকে উঠতেছে, ঠিক আছে? তার মানে কি সবচেয়ে শেষের যে লিকুইডটা যেটা আসলো উইথ হাই টেম্পারেচার, সেটা নিচে আছে, এবং উপরের লিকুইডটা ঠান্ডা হয়েছে ইতিমধ্যে। যেহেতু ঠান্ডা হয়ে গেছে, ডেন্সিটি বেড়ে গেছে, তখন সে আস্তে আস্তে নিচে ফল করবে। সো বিকজ অফ গ্র্যাভিটি উপরে লিকুইড নিচে নামতে থাকবে, বিকজ অফ লাইটনেস, যেহেতু মেল্টিং পয়েন্ট হাই, নট মেল্টিং পয়েন্ট, টেম্পারেচার ইজ হাই, তার ডেন্সিটি ইজ লো, সে উপর দিকে উঠবে। সো লিকুইডের মধ্যে একটা কনভেকশন চলতে থাকবে, এবং এই বিকজ অফ দ্য কনভেকশন এখানে মিক্স আপ হবে, ঠিক আছে? সো দিস ইজ নট এ ফেভারেবল টেম্পারেচার গ্রেডিয়েন্ট। সলিডিফিকেশন কোথায় শুরু? যেটা ঠান্ডা হয়েছে সেখানে তো সলিউশন হবে। তো এখানে এই ধরনের যদি টার্বুলেন্স চলতে থাকে, তখন একটা গন্ডগোল তৈরি হতে পারে। পার্টিকুলারলি আনসুইটেবল ফর অ্যালয় উইথ which are prone to oxidation, ঠিক আছে? অ্যালুমিনিয়াম বেসড অ্যালয় যেগুলো আছে, ম্যাগনেসিয়াম বেসড অ্যালয় যেগুলো আছে, যেগুলো, এবং ডাক্টার আয়রন যেগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম আছে, ডাক্টার কাস্টার, এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো সাধারণত এই ধরনের সিস্টেম ইউজ করলে পরে ডিফেক্ট জেনারেট করবে, অক্সাইড ফিল্ম জেনারেট করবে। বটম পোরিংটা কোনটা? বটম পোরিং এর মধ্যে তাহলে অ্যাডভান্টেজটা কি হবে? লিকুইড ইন্ট্রোডিউস এট দ্য লোয়েস্ট পয়েন্ট, এবং উপর দিকে ওঠে, ঠিক আছে? গ্রেটার কমপ্লেক্সিটি অফ দ্য মোল্ডিং, এটা তুমি দেখতেই পাচ্ছ, এখানে অনেক চ্যানেল বিভিন্ন রকমের পার্ট আছে, এটা সবগুলো ডিজাইন করতে হবে। সো ইস ডিজাইন ইজ ক্রিটিক্যাল, ঠিক আছে? কমপ্লেক্সিটি, ইল্ড অনেক কম, কারণ এখানে অনেক লিকুইড অপচয় হচ্ছে। ফিলিং এগেন্স্ট গ্র্যাভিটি, ফিলিং এগেন্স্ট গ্র্যাভিটি হওয়ার কারণেই পোরিং রেট কমে যাচ্ছে। সো টেম্পারেচার বেশি দরকার, ফ্লুইডিটি বেশি দরকার লিকুইডের, বাট স্প্ল্যাশিং
মিনিমাম হবে, টার্বুলেন্স মিনিমাম হবে, মোল্ড ডিউরেশন মিনিমাম হবে, লিকুইড খুব কোয়াইটলি মোল্ডের ভিতরে ঢুকবে এবং অক্সাইড ফর্মেশনের চান্স কমে যাবে। আনফেভারেবল টেম্পারেচার গ্রেডিয়েন্টের কথা অলরেডি বলেছি। সো দিস ইজ দ্য জেনারেল পারপাস ফিলিং সিস্টেম, ঠিক আছে? মোটামুটি ভালো একটা কাস্টিং কোয়ালিটি সম্পন্ন কাস্টিং পেতে যদি চাও তাহলে পরে ইউ শুড অলওয়েজ ইউজ অর প্রেফার বটম পোরিং সিস্টেম, ঠিক আছে? পার্টিকুলারলি সুইটেবল ফর হেভি কাস্টিং অ্যান্ড টু অক্সিডেশন প্রোন অ্যালয়। সো অলদো বটম গেটিং কাস্টিং ইজ নেসেসারি, আমরা বললাম যে টপ কোটিং এর চেয়ে বটম গেটিংটা ভালো, কিন্তু ইট ইজ নট এ সাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া। বটম গেটিং করলা তোমার কাস্টিং পারফেক্ট হয়ে গেলে নট নেসেসারি, দেয়ার আর সো মেনি আদার কনস্ট্রেন্ট টু বি কন্ট্রোল। ইট ইজ ইজি টু ডিজাইন ব্যাড বটম গেটিং সিস্টেম। সো বটম গেটিং সিস্টেম তুমি বানাতে জানিয়ে তুমি ডিজাইন ব্যাড করে ফেললা, আমরা একটু ছবি দেখবো। সো এ ব্যাড বটম গেটিং সিস্টেম ইজ ইউজুয়ালি ওয়ার্স্ট দ্যান টপ গেটিং সিস্টেম। খেয়াল করো, এখানে কয়েকটা ছবি দেখানো হচ্ছে। সো আমরা মনে করেছি এটা বটম গেটিং সিস্টেম, নিচ দিয়ে লিকুইড যাচ্ছে, কিন্তু বিকজ অফ দিস হরাইজন্টাল ফ্লো লিকুইড জেনে এখানে বাড়ি খাবে, স্প্ল্যাশিং হবে। সো আলটিমেটলি বটম গেটিং এর পারপাস হলো না। এখান থেকে কি করেছি, আমি নিচ দিয়ে ঢুকিয়েছি, কিন্তু ভেলোসিটি ইজ ভেরি হাই, ভেলোসিটি ভেরি হাই, এখানে স্প্ল্যাশিং হচ্ছে। সো দিস ইজ নট গুড সিস্টেম। এখানেও যেটা হচ্ছে কাস্টিং ভেরি হাই, কাস্টিং নিচ দিয়ে দেওয়া হয়েছে, এখানে এই ধরনের সিনারিও হওয়ার সম্ভাবনা আছে এবং কাস্টিং অনেক উপর পর্যন্ত উঠতেছে, এবং উপর পর্যন্ত উঠতেছে ভালো কথা, কিন্তু তোমার কাস্টিং যত উঁচা তোমার স্ক্রু তত উঁচা করতে হবে এবং তার চেয়ে বেশি করতে হবে। সুতরাং লিকুইড মেটালের ফল হাইট অনেক হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো তোমার ইন্টেনশন যদিও ভালো, যত ভালো ছিল, কিন্তু আলটিমেটলি তোমার সিস্টেমের মধ্যে ডিজাইনিং এ গন্ডগোলের কারণে তোমার ফল হাইট অনেক হাই হয়েছে, লিকুইড ভেলোসিটি ভেরি হাই হয়েছে, এবং এই ধরনের কেস জেনারেট করবে, ঠিক আছে? তো এখানে আমরা যেটা করেছি যে সাইড পোরিং না করে বটম পোরিং করার চেষ্টা করেছে। তো এটা হচ্ছে এটা বেটার, ডেফিনেটলি বেটার, কারণ এখানে রিয়েলি বটম গেটিং করা হয়েছে, লিকুইড মেটাল উপর দিকে উঠতেছে, ভালো কথা। কিন্তু এগেইন এই উপরে লং ফল রয়ে গেছে। তো আমরা যেটা করেছি, প্লেট কাস্টিং করেছি, প্লেটটাকে লম্বা না করে শোয়া দিয়েছি, মানে এটাকে সাইড করে করা হয়েছে, হাইট রিডিউস করা হয়েছে, স্ক্রু হাইট কমে গেছে, ডেফিনেটলি এটা বেটার। কিন্তু এটা হচ্ছে আরো বেটার হবে যদি আমি একদম শোয়া দিই, তাহলে দেখো স্ক্রু আরো ছোট হয়ে গেছে। সুতরাং দিস ইজ দ্য আইডিয়াল কেস সিনারিও, কিন্তু এগুলাও মোটামুটি বটম গেটিং এর পর্যায়ে পড়ে। সো বটম গেটিং ডিজাইন করা রিয়েলি লিটল বিট ডিফিকাল্ট, ঠিক আছে? আমাদের চিন্তা ভাবনা সাথে আমাদের ডিজাইনটাকে ম্যাচ করাতে হবে। ওকে, কাউন্টিং গ্র্যাভিটি ফিলিং কথা বলেছি আমরা, লিকুইড মেটাল সবসময় নিচ থেকে উপর দিকে উঠবে। এটা কিভাবে করে কয়েকটা এক্সাম্পল, এখানে দুটো এক্সাম্পল দেখা যাচ্ছে। সো দিস ইজ ওয়ান। এখানে যেটা করেছে, ক্রুসিবলের মধ্যে লিকুইড আছে, এখানে হাই ভেলোসিটিতে গ্যাস প্রেসার দেওয়া আছে। গ্যাস প্রেসার, আমি যত গ্যাস প্রেসার দিব, গ্যাস প্রেসারে লিকুইডটাকে এই পাইপ দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠবে। সো দিস ইজ দ্য মোল্ড, ঠিক আছে? এটা মেটাল মোল্ড দেওয়া হয়েছে, ডাই, সেজন্য ডাই বলা হয়েছে। সো ডাইয়ের মধ্যে দিস দ্য ক্যাভিটি, সেই ক্যাভিটির মধ্যে লিকুইড মেটাল ফিল করতেছে, এটাকে শ্যাঙ্ক বলে, ফিল শ্যাঙ্ক। সো আলটিমেটলি ক্রুসিবলের ভিতরে মেটাল আমি ঢেলেছি, ক্রুসিবলের মধ্যে এখানে টেম্পারেচার মেনটেন করা হয়েছে এবং লিকুইড মেটালকে গ্যাস প্রেসারে উপর দিকে ফ্লোট করা হচ্ছে। সো তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, লিকুইড মেটাল সবসময় উপর দিকে উঠতেছে, লিকুইড মেটাল উপর দিকে উঠতেছে, কোনো ভার্টিক্যাল ফল নাই, এবং এই উপর দিকে উঠাটাকে ভেলোসিটিকে আই ক্যান কন্ট্রোল বাই কন্ট্রোলিং দ্য প্রেসার অফ দ্য গ্যাস। অ্যানাদার ওয়ান যেটা, সেটা হলো যে লিকুইড মেটাল আমি এখানে একটা কন্টেইনারে আমি ঢাললাম, ঢালার পরে এখন যে এখানে যেটা করা হয়েছে, এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক পাম্প ইউজ করা হয়েছে, এই পাম্প দিয়ে লিকুইড মেটালটাকে আমি এই শ্যাঙ্কের ভিতরে মোর ক্যাভিটিতে ঢুকালাম, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রসেস। এটা যিনি করেছে প্রফেসর ক্যাম্বেল, যে বইটা আমি ইউজ করছি, তিনি এই সিস্টেমটা ডিজাইন করেছে। যে ফর্মুলা 1 রেসিং কার যেগুলো আছে, ইংল্যান্ডের কারের নাম জানি কি ভুলে গেছি, রেনল্ড মনে হয়, তাদের রেসিং কারের ইঞ্জিন গুলো সে এই মেথডে তৈরি করতো। সো দিস সিন্স ইট ইজ এ কাউন্টার গ্র্যাভিটি প্রসেস, সো কোয়ালিটি বাই কাস্টিং ইজ ভেরি গুড। So that it is important, therefore, to design a down screw with care so that it will fill quickly, excluding air as quickly as possible, and to design the runner at gate to constrain the metal, avoiding provision room for splashing. তার মানে কি দাঁড়ালো, আমরা ডিজাইন করবো এমন ভাবে
যাতে করে মোলটা তাড়াতাড়ি ভরবে। সো ভেলোসিটি বি সাফিসিয়েন্টলি হাই, যাতে ভেরি র্যাপিডলি মোল হয়, কিন্তু নট দ্যাট মাচ সাফিসিয়েন্ট যাতে করে স্প্ল্যাশিং টার্বুলেন্স ওখানে জেনারেট করে, ঠিক আছে। এবং ফিল করার সময় আমরা এমন ব্যবস্থা নেব যাতে করে ভিতরে কোনো রকমের কন্টামিনেশন ভিতরে না ঢুকে যায়, ঠিক আছে। এয়ার বা অন্য ধরনের গ্যাস যেগুলো আছে বা ইম্পিউরিটিস যেগুলো আছে, স্ল্যাগ যেগুলো আছে, সেগুলো যেন ভিতরে না ঢুকে সেটার ব্যবস্থা করতে হবে। The base of the screw should be the lowest point of the whole system. আমাকে স্ক্রু দিয়ে লিকুইড মেটাল ঢালতেই হবে, কিছু করার নাই। আমাদের মনে রাখতে হবে যে কাউন্টাবিলিটি সিস্টেম যে দুইটা ছবি একটু আগে বললাম, দিস প্রসেস আর ভেরি এক্সপেন্সিভ। অর্ডিনারি কাস্টিং এর জন্য দিস প্রসেস অ্যাট অল নট সুইটেবল বাট নট ইকোনমিক্যাল। সো ইকোনমিক সেন্সে দে আর নট সুইটেবল। আমরা নর্মাল যে সমস্ত কাস্টিং গুলো করবো, সেই কাস্টিং গুলোর মধ্যে আমাদের বটম পোরিং সিস্টেম বা এই ধরনের সিস্টেম ইউজ করতে হবে যেখানে স্ক্রু দিয়ে লিকুইড মেটাল নিচে পড়বেই, ঠিক আছে। সুতরাং এই স্ক্রুর লোয়েস্ট পয়েন্টটা যেন লোয়েস্ট পয়েন্ট হয়, এর নিচে যেন লিকুইড মেটাল না পড়ে। সো মোল ক্যাভিটি যেটা, সেটা কখনো যেন ইয়েতে না ড্র্যাগে যেন আমরা না রাখি। বটম অফ দ্য স্ক্রু লিকুইড মেটাল গেল এবং তারপরে যেন সবসময় উপর দিকে ওঠে, সেটার ব্যবস্থা করতে হবে। সো ফার অ্যাজ পসিবল অল সাবসিকুয়েন্ট ফ্লো অফ দ্য লিকুইড শুড বি আপহিল, ঠিক আছে। এবং উপর দিকে উঠবে, সামনে যত গ্যাস আছে সেগুলো উপর দিকে ডিসপেল করতে থাকবে এবং লিকুইড মেটাল আস্তে পড়তে থাকবে। সো ফার অ্যাজ পসিবল লিকুইড শুড বি স্লোড অ্যাজ ইট গোজ। যত সামনের দিকে যাবে লিকুইড আস্তে আস্তে ভেলোসিটি কমে যাবে, কারণ আমরা লিকুইড মেটাল যখন পড়েছে স্ক্রু দিয়ে, ভেলোসিটি ইজ ভেরি হাই। এটাকে আমাদের কন্টেন্ট করতে হবে, চেষ্টা করতে হবে ভেলোসিটি কমানো যায় কি করে, ঠিক আছে। সামনে যত যাবে ভেলোসিটি তত কমবে এবং আলটিমেটলি আমাদের টার্গেট থাকবে মোল্ডের ভিতরে যখন লিকুইড মেটাল ঢুকবে তখন এর ভেলোসিটি যেন মোটামুটি 0.5 থেকে 1 এর মধ্যে থাকে, 0.5 থেকে 1 মিটার পার সেকেন্ড। এর মধ্যে যদি আমরা রাখতে পারি মোটামুটি উই আর স্যাটিসফাইড, ঠিক আছে। ইন দিস ওয়ে এ গুড অ্যান্ড রিপ্রডিউসিবল শব্দটা আমরা জোর দিতে হবে। একদিন ভালো হইলে একদিন খারাপ হলো এটা কোনো ভ্যালু নেই, ঠিক আছে। সো প্রতিদিনই ভালো হবে সেই ধরনের একটা সিস্টেম আমাদেরকে তৈরি করতে হবে। সেকেন্ড যে ক্লাসিফিকেশন যেটা আছে সেটা হলো প্রেশারাইজ ভার্সেস আনপ্রেশারাইজড, ঠিক আছে। আমরা আগে এক ধরনের গেটিং সিস্টেমকে ক্লাসিফাই করেছি, সেটা হলো টপ পোরিং ভার্সেস বটম পোরিং। এখন আমরা বলতেছি প্রেশারাইজ ভার্সেস আনপ্রেশারাইজ। এটা হলো ভেলোসিটিকে কি করে কন্ট্রোল করে। প্রেশারাইজ সিস্টেম মানে হলো আমি লিকুইড মেটাল যত সামনে যাবে চ্যানেল তত চিকন হইতে থাকবে, ভেলোসিটি তত বাড়তে থাকবে। এটা হলো প্রেশারাইজ সিস্টেম। আনপ্রেশারাইজ সিস্টেম সামনের দিকে যত যাবে চ্যানেল তত মোটা হতে থাকবে, বড় হতে থাকবে, এরিয়া তত বাড়তে থাকবে। যত এরিয়া বাড়বে তার মানে ভেলোসিটি তত কমতে থাকবে। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। তো এই স্ক্রুর বটম এটা এরিয়া হলো 1 স্কোয়ার ইঞ্চ, এটা থেকে ছোট করা হয়েছে 0.75 এবং আরো ছোট করা হয়েছে 0.5। সো আলটিমেটলি 1.75 সো ভেলোসিটি আমরা এরিয়া ডিক্রিজ করছি। এরিয়া যখন ডিক্রিজ করছি সুতরাং ভেলোসিটি সাবসিকুয়েন্টলি বেড়ে যাবে, ঠিক আছে। এবং এটার উদ্দেশ্যে প্রেশারাইজ কেন নাম দেওয়া হবে, কারণ লিকুইড মেটাল একটা মোটা একটা স্ট্রিম নিয়ে যখন যায়, সামনে যখন কনস্ট্রিকশন চলে আসে তখন সেই লিকুইড মেটাল ফ্লোটাকে বাধা দেয়। আমাদের রাস্তাঘাটে যে দেখো দুইটা বা তিনটা রাস্তা সামনে যে একটা হয়ে গেছে, একটা হলে গাড়ির সব জ্যাম ট্রাফিক জ্যাম হয়ে যায়। লিকুইড মেটাল একই কথা প্রযোজ্য। মোটা একটা চ্যানেল দিয়ে যাচ্ছিল, সামনে চিকন হয়ে গেছে, সুতরাং লিকুইড মেটাল ওখানে যে বাধা পাবে এবং সে ওখানে একটা প্রেশার ক্রিয়েট করবে। সো আলটিমেটলি সবসময় লিকুইড মেটালটা প্রেশারাইজ থাকবে, যেহেতু চ্যানেল চিকন হচ্ছে। সো একটা ব্যাক প্রেশার ফল করবে এবং বিকজ অফ দ্য ব্যাক প্রেশার সবসময় চ্যানেলগুলো ভরা থাকে। এটা যেমন আমার রাস্তাঘাটের কথা বললো, রাস্তাঘাট সবসময় ট্রাফিক জ্যাম লেগেই আছে, পুরো রাস্তা ভরে গেছে লিকুইড বিভিন্ন গাড়ি ঘোড়া দিয়ে। তো এটা হলো সেই প্রেশারাইজ সিস্টেম। তার মানে সামনে যত যাবা স্ক্রুর বটম এটা হলো আমাদের সবসময় রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে। স্ক্রু বটম যদি 1 হয় তারপর এটা কমে গেছে 0.75, রানারের 0.75, গেটে যায় 0.5, আস্তে আস্তে ডিক্রিজ করছে, একটা পার্টিকুলার রেশিওতে ডিক্রিজ করছে এবং velocity subsequently will increase এবং liquid metal will be pressurized. On the other hand, যদি আমি এমন করি যে সামনে আস্তে আস্তে ভলিউম বাড়তেছে, যেমন এখানে 0.5 ছিল, তারপরে এটা 1.5 হয়ে গেছে, তারপরে এটা 1.5 হয়ে গেছে, এই দুইটা সেম রেশিওতে, ইভেন এটা ইট কুড বি 3.0 হতে পারে। তার মানে এখানে কি সামনে গেলে ভলিউম বেড়ে যাচ্ছে। যখন ভলিউম বেড়ে যাচ্ছে তার মানে ভেলোসিটি কমে যাবে। সেটার উদ্দেশ্যটাই হলো সামনে যা ভেলোসিটি কমানো। সামনের জায়গাটা আস্তে আস্তে বড় করে দেওয়া, আস্তে আস্তে বড় করে দিলে পরে ভেলোসিটি কমে যাবে, ঠিক আছে। এবং সে আনপ্রেশারাইজ ফিল করবে, কারণ সামনে যারা বড় হয়ে গেছে,
লিকুইড ভেরি ইজিলি সামনের দিকে মুভ করতে পারবে। সো দ্যাটস দ্য আনপ্রেশারাইজড সিস্টেম। দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে গেট ইজ ইউজড অ্যাজ এ চোক। চোক মানে হলো রানিং সিস্টেমের মধ্যে সবচেয়ে চিকন জায়গা, যেটা এরিয়া যার সবচেয়ে ছোট। যেমন এখানে যদি ধরি, এখানে সবচেয়ে ছোট কোনটা? এরিয়া, গেটের এরিয়াটা 0.5। সো প্রেশারাইজ সিস্টেমে গেট হলো একটা যে চোক। অন দ্য আদার হ্যান্ড এইখানে চোক কোনটা, সবচেয়ে ছোট কোনটা? স্ক্রু বটম এরিয়া। দিস ইজ দ্য স্ক্রু বটম। সো স্ক্রু বটম এরিয়া হলো সবচেয়ে ছোট। সো স্ক্রু বটম act as a choke in unpressurized system. এখানে গেট act as a choke pressurized সিস্টেমে, স্ক্রু বেজ act as a choke in the unpressurized system. ভেলোসিটি ইনক্রিজেস, একটু আগে বলেছি, এখানে ভেলোসিটি ডিক্রিজ করছে, এবং যেহেতু ভেলোসিটি ইনক্রিজ করছে টার্বুলেন্স তৈরি হবে, এবং গেটিং সিস্টেম সবসময় ফুল হয়। আমরা বলছি যেহেতু ব্যাক প্রেশারের কারণে চ্যানেল সবসময় ভরা থাকে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। ভেলোসিটি ইন ইচ অফ মাল্টিপল গেট, যদি আমি অনেকগুলো গেট ইউজ করি, যেমন এখানে দুইটা গেট ইউজ করা আছে, একটা দুইটা গেট, অনেকগুলো গেট ইউজ করলে পরে বিকজ অফ দ্য প্রেশার, এটা দুইটা গেটই সেম রেটে লিকুইড মেটাল মুভ করে। এবং এখানে যেহেতু সামনে যে পুরোটা ওপেন হয়ে গেছে, খুলে গেছে, জায়গাটা বড় হয়ে গেছে, সো লিকুইড মেটাল এই সামনে দুইটা রাস্তা হলে দুইটা রাস্তা সেম রেটে মুভ করবে, নট নেসেসারি। ঠিক আছে, যে যেখান দিয়ে পাবে সেখান দিয়ে যাবে, যার ফলে ভেলোসিটি দুইটা সমান করাটা ভেরি টাফ। ঠিক আছে, অবটেনিং ইকুয়াল ফ্লো ইন মাল্টিপল গেট ইজ ডিফিকাল্ট। ভলিউম অফ দ্য গেটিং সিস্টেম ইজ স্মলার, যেহেতু সামনে চ্যানেল ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, সুতরাং রানিং সিস্টেম পুরাটা ইউজুয়ালি ছোট হয়, কনফাইন হয়, পার্সেন্ট ইল্ড অফ দ্য কাস্টিং বেড়ে যায়। আর এখানে যেটা কি হচ্ছে, চ্যানেল খালি বড় হচ্ছে, চ্যানেল যেহেতু বড় হচ্ছে বেশি লিকুইড মেটাল ওয়েস্টেজ হবে ইন দ্য রানিং সিস্টেম, সো পার্সেন্ট ইল্ড কমে যাবে। সো প্রেশারাইজ সিস্টেম হ্যাজ বিন ইউজড ফর সো লং ফর কাস্টিং গ্রে আয়রন। একটু আগে এই কথাগুলো আমি পুরোটা আলাপ করে ফেলেছি, সুতরাং এটা নিয়ে আলাপ করছি না। আমরা এটা এখন আমরা এটা কেন ইউজ করতে পারি না? আগে এটা আমি ইউজ করেছি, চারটা কন্ডিশন কথা বলেছিলাম, মনে আছে? আমরা এখন এটা ইউজ করছি না বিকজ নাওয়েডে গ্রিন স্যান্ড সিস্টেম খুব একটা ইউজ করা হয় না, যদিও দিস ইজ আ চিপার মেথড, বাট মডার্ন কাস্টিং যেগুলো আছে সেগুলো সাধারণত গ্রিন স্যান্ড সিস্টেমে হয় না, ওগুলো হয় কেমিক্যালি বন্ডেড সিস্টেম। তার মানে এখানে বাইন্ডার যেটা ইউজ করা হয় সেটা হলো অর্গানিক বাইন্ডার, নট ক্লে। সো অর্গানিক বাইন্ডিং সিস্টেমে যখন চলে গেলাম, তখন এই গ্রে কাস্টার্নের সাথে গ্রিন স্যান্ড সিস্টেমের যে কম্পেটিবিলিটি ছিল সেটা নষ্ট হয়ে গেল। তার মানে এখন এটা প্রোন টু ডিফেক্ট হয়ে গেল, তার মানে ডিফেক্ট এখন বেশি জেনারেট করে। 2 নম্বর হলো আমরা যেটা বলেছিলাম যে সবসময় লিকুইড নিচে দিকে নিতে হবে বিকজ অফ দ্য ফ্লো ভেলোসিটি, মানে ফ্লুইডিটি কমানোর জন্য। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখেছি, এবং আমরা বলেছিলাম যে উপরে ময়লাটা লেগে যাবে। সমস্যা হলো কাস্টিং যদি এত মোটা হয়, মানে রানার যদি এত মোটা হয়, লিকুইড মেটাল কখনো পুরোটা ভরবে না, লিকুইড মেটাল সবসময় নিচ দিয়ে যাবে, সার্ফেস, নিচের সার্ফেসে লিকুইড মেটাল অ্যাটাচড হয়, সো নিচ দিয়ে যাবে, সামনে খোলা জায়গা পেলেও ছাট করে পড়ে যাবে, এটা কখনোই ভরবে না। সুতরাং আমাদের বলেছিলাম যে উপরে ময়লাটা লেগে যাবে, সেটা যাবে না, ময়লা সহ লিকুইড মেটাল নিচে পড়ে যাবে। সো ওই ধরনের সিস্টেমটা এখানে খাটে না। ঠিক আছে, এবং আরেকটা কোয়ালিটির কথা বলা হয়েছিল, আমরা বলেছিলাম যে আগেকার দিনে কোয়ালিটি নিয়ে মানুষ এত কনসিয়াস ছিল না, কিন্তু নাও ডে কোয়ালিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ডিফেক্ট সাইজও রেস্ট্রিক্টেড হয়ে গেছে, নানান ধরনের স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডে একদম ক্লিয়ারলি স্পেসিফাই করে দিচ্ছে যে আমার এই কাস্টিং এর মধ্যে ডিফেক্ট সাইজ এর চেয়ে যদি বড় হয় তাহলে করে আনএক্সেপ্টেবল, এবং এর চেয়ে বড় যেটা বলা হচ্ছে সেটা মনে করো 0.5 মিলিমিটার। সো ইট ইজ ভেরি রেস্ট্রিক্টেড স্পেসিফিকেশন। সো এগুলো ফিল আপ করা, এগুলো মিট করা nowadays become impossible, and for that reason top pouring system is absolutely no longer used. ঠিক আছে, এখন আর কোনোভাবেই টপ পোরিং সিস্টেম, তুমি যে কাস্টিং করো, আইদার অ্যালুমিনিয়াম কাস্টিং মানে যেগুলো অক্সিডাইজিং প্রোন কাস্টিং, অর ইভেন মোর রিলায়েবল ডিফেক্ট কম্প্যাটিবল মানে একটু সহনশীল কাস্টিং যেটা গ্রে কাস্টার, সেগুলো আর এখন আর করা হয় না। ইট ইজ অলওয়েজ বটম পোরিং ইজ প্রেফার্ড। ওকে, এখানে বটম পোরিং আমরা যেহেতু বলেছি, আমাদের তোমাদের এই নতুন সিলেবাস থেকে আমরা বটম পোরিং এও অ্যাকসেপ্ট করবো না। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, এই দিস দ্য সিস্টেম, এটা সাইড পোরিং আর এটা বটম পোরিং। তো বটম পোরিং একটা, এটা হলো জিনিসটা আমি বলি যে একটা বটম পোরিং ডিজাইন করা হয়েছে, রানারটাকে একটু মোটা দেওয়া হয়েছে ডেলিভারেটলি, স্ক্রু দিয়ে নিচে নামছে, নিচে নেমে রানারটাকে মোটা করা হয়েছে যাতে করে ভেলোসিটি কমে যায়, এবং তারপরে বটম পোরিং করা হয়েছে একটা প্লেট কাস্টিং। সো এই পুরো জিনিসটা কাস্টিং ঢালার পরে, ভরার পরে
ওই যে এক্সরে রেডিওগ্রাফি করা হচ্ছে, তার মানে এক্সরে দিয়ে আমি ভিডিও করছি। সো আমি আই ক্যান ওয়াচ ভিতরে লিকুইড ফ্লো, সেখানে দেখানো হচ্ছে। তো এটা নিচের দিকে যখন পরে, প্রথম পড়েছে এখানে এই যে স্ক্রু দিয়ে, এটা স্ক্রু স্ক্রু দিয়ে পরে ডান দিকে চলে গেল। খেয়াল করো এটা মোটা আছে, এটা চিকন, এটা মোটা। আমরা বলেছি যত মোটা যখন হবে তখন সে এক্সপান্ড করবে, এক্সপান্ড করার সময় সে ভেলোসিটি কমে যাবে। কিন্তু এখানে খেয়াল করো আমি এটা মোটা করেছি, কিন্তু লিকুইড মেটাল অ্যাজ ইফ সে জানেই না যে এটা মোটা করা হয়েছে। সে তার মতো করে চিকন চ্যানেল দিয়ে, মানে থিন সেকশন দিয়ে সেখানে যাচ্ছে, যে সা করে ভেলোসিটি, বিকজ অফ দ্য হরাইজন্টাল চ্যানেল, সা করে সামনে চলে গেছে। সামনে যেয়ে নিয়ে একদম লাস্ট মাথায় যায় নিয়ে এখানে বাড়ি খাচ্ছে। এই বাড়ি খেয়ে নিয়ে আবার পিছনে ফিরেছে, পিছনে ফিরে এখানে লিকুইমেটার মুভ করছে। রানা এখানে গেট যেটা ছিল, গেটটা অনেক মোটা ছিল, গেট দিয়ে শাকের উপর দিয়ে করতেছে এবং একটা ফাউন্টেন ইফেক্ট হচ্ছে। ঠিক আছে, সো ফাউন্টেন ইফেক্ট হচ্ছে, তার মানে এখানে নিচে যে নিয়ে করতেছে। আলটিমেটলি কিছু সময় পরে এটা ডিক্রিজ হচ্ছে। এটা এটা মোটামুটি ভরে গেছে, তারপর ভরে নাই। এখানে দেখো প্রচুর এখানে সাদা সাদা যেগুলো আছে সবগুলা বাবল ফর্ম করেছে, যেহেতু এখানে প্রচুর মিক্স আপ হচ্ছে। মিক্স আপ হওয়ার কারণে প্রচুর বাবল ফর্ম করেছে। বাবল ফর্ম করার পরে যখন ভরে গেল, এখানে এই সাদা সাদা যেগুলো লাইটার সেগুলো হলো বাবল। এখানে পুরাটা ভরে নাই, পুরাটা ভরে গেছে। ভরে যাওয়ার পরে এবং এখানে একটা অ্যাক্সিডেন্ট করা হয়েছিল। অ্যাক্সিডেন্টটা হলো যে যখন কাস্টিং ভরে গেছে আমি দেখলাম জিনিসটা, তারপরে সাধারণত ভিডিওটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখানে ভিডিওটা ভুলে বন্ধ করা হয়। উম, কিন্তু একটা বিউটিফুল এফেক্ট পাওয়া গেছে। বন্ধ করা না হওয়ার ভয় নাই, কিন্তু এখন কি হয়েছে, এই যে ভিতরে যত অক্সাইড যেগুলো আছে, আমরা যখন ডিফেক্ট করবো তখন বলবো যে যখন অক্সাইড থাকে, অক্সাইড গুলো পরোসিটি নিউক্লিয়েট করতে হেল্প করে। আমরা বলছিলাম হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশনের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে মেটালিক প্রপার্টি যাদের আছে, যেগুলো ওয়েটেড বাই দ্য লিকুইড, সেখানে কাস্টিং মানে প্রিম্যাচিউর সরি প্রিফারেন্সিয়ালি সলিডিফাই হয়, যেটাকে আমরা বলেছিলাম হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশন। সো তখন আমরা বলেছিলাম যে সারফেস হ্যাভিং মেটালিক প্রপার্টি এগুলো হেল্প করে হেটেরোজিনিয়াস নিউক্লিয়েশনে অফ সলিড পার্টিকেল। কিন্তু পরোসিটি নিউক্লিয়েট করতে গেলে পরে যে সারফেসটা লাগে সেটা হলো অক্সাইড। সো এখানে যেহেতু অলরেডি অক্সাইড, প্রচুর অক্সাইড এখানে ফিল্ম আছে, সেই অক্সাইড ফিল্মের উপরে ক্র্যাক নিউক্লিয়েট করেছে। এই যে সাদা সাদা লাইন যেগুলো, এগুলো সব ক্র্যাক। তার মানে হলো যে যদি তোমার কাস্টিং এর মধ্যে সিভিয়ার টার্বুলেন্স থাকে, তাহলে ইট ইজ হাইলি লাইকলি দ্যাট অক্সাইড উইল বি, কি বলে, লিকুইড উইল বি অক্সিডাইজড। লিকুইড অক্সিডাইজ হয়ে গেলে পরে তার মানে প্রচুর অক্সাইড ফিল্ম থাকবে, যে অক্সাইড ফিল্মের উপরে পরোসিটি, ক্র্যাক এক্সেট্রা ক্যান নিউক্লিয়েট, এবং আলটিমেটলি উইল কাস্টিং উইল বি রুইন্ড। সো এটা থেকে আমাদের কনক্লুশন কি দাঁড়ালো? কনক্লুশন দাঁড়ালো যে যদিও আমরা আনপ্রেশারাইজ সিস্টেম করেছি, এবং আমরা থিওরিটিক্যালি বলছি আনপ্রেশারাইজ সিস্টেম দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ান, বিকজ চ্যানেল সামনে মোটা হচ্ছে, সো লিকুইড ভেলোসিটি কমে যাবে, সরি, সো টার্বুলেন্স হবে না, লিকুইডের মধ্যে কোনো মিক্স আপ হবে না, লিকুইড খুব কামলি মোল্ডের ভিতরে ঢুকবে। ফাইন, এক্সেলেন্ট সবকিছু, বাট থিওরিটিক্যালি ইট ইজ এক্সেলেন্ট, প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল। কেন পসিবল না? এখানে সেটাকে আরেকটু এক্সপ্লেন করেছি। সেটা হলো the concept of enlarging the system, যেটা আমরা বলেছি সামনে বাড়িয়ে দেওয়া বাই a factor of 2। মনে করো ওকে, স্ক্রু বটম ছিল মনে করো 10 মিলিমিটার স্কোয়ার, রানার আমি 20 মিলিমিটার স্কোয়ার করলাম, ডাবল করলাম। ঠিক আছে, রানার থেকে গেট করলাম 30, 3 গুণ করলাম। এখন লিকুইড যখন যাচ্ছে, আমি রানারটাকে মোটা করেছি, লিকুইড যখন যাচ্ছে লিকুইডটা তো মোটা হয়ে যাবে না, লিকুইড তার মতো দেখতে থাকবে। একটু আগে ছবিতে আমরা যেটা দেখলাম, দেখো লিকুইড সে তার মতো করে যাচ্ছে, লিকুইড কিন্তু পুরোটা ভরে যায়নি। এখানে লিকুইড মনে করো 5 মিলিমিটার স্কোয়ার ছিল, এটা 10 মিলিমিটার স্কোয়ার হয়ে গেছে, কিন্তু 10 মিলিমিটার মধ্যে লিকুইড যায়নি। লিকুইড তার মতো করে বিকজ অফ ইনার্শিয়া সে করে সামনে চলে গেছে। ঠিক আছে, নিচের চ্যানেলটা, নিচের লেয়ারটা সামনে চলে গেছে, পুরোটা ভরে নাই। পুরোটা ভরার আগেই লিকুইডটা সামনে মুভ করে গেছে। সো আলটিমেটলি যদিও আমি আনপ্রেসার সিস্টেমে আমি চ্যানেল মোটা করে দিয়েছি উইথ অ্যান আইডিয়া দ্যাট ভেলোসিটি উইল ডিক্রিজড, কিন্তু জিনিসটা সেটা হয়নি। It is perfectly true for the melt stream itself, but not necessarily for the mole channel. Thus, expansion of the channel to reduce velocity usually has no effect on velocity. Velocity ultimately কমে নাই, কারণ পুরো চ্যানেল লিকুইড ভরে নাই। পুরো চ্যানেল ভরলে পরেই লিকুইড ভেলোসিটি ডিক্রিজ করতো, কিন্তু আমি তো এরিয়া তো লিকুইড এরিয়া তো আলটিমেটলি আগের মতোই আছে। ঠিক আছে, the melt flow progresses at its original speed. So লিকুইড আগে যে ভেলোসিটি সেই ভেলোসিটি চলে যাবে। ঠিক আছে, সো চ্যানেল সিম্পলি রান পার্ট ফুল। আমরা দেখেছি, সরি সো আলটিমেটলি চ্যানেলটা অর্ধেক খালি অর্ধেক ভরা। যখন খালি হয়, খালি মানে কি, ওখানে কি থাকে?
খালি মানে ওখানে বাতাস, সো বাতাস সাকটিন, বাতাস উইল বি সাকটিন। ভেনা কন্ট্রাক্টা ওগুলো ওগুলো নিশ্চয়ই শুনেছো, আমরা পরের ক্লাসে আরো ডিটেল আলাপ করবো। সো লিকুইড মেটাল ভিতরে সাক করে বাতাস সাক করছে, বাতাস সাক করলে পরে ওই বাতাসটাই আলটিমেটলি লিকুইড মেটাল অক্সিডাইজ হয়ে যাবে, ঠিক আছে। সো অ্যাজ এ রেজাল্ট এন্ট্রেইনমেন্ট অফ এয়ার মিক্স আপ হয়ে যাবে ভিতরে, অকার্স উইথ ড্রামাটিক এফেক্টিভনেস। তার মানে আমরা বলেছি যে প্রেসারাইজ সিস্টেম আমরা টপ পোরিং সিস্টেম ইউজ করব না, আমরা বটম গেটেড সিস্টেম ইউজ করব। প্রেসারাইজ সিস্টেম ইউজ করবো না, প্রেসারাইজ সিস্টেমের ভেলোসিটি বেড়ে যায়। আনপ্রেসারাইজ সিস্টেম ইউজ করবো, কিন্তু আনপ্রেসারাইজ সিস্টেমের মধ্যেও আমরা এই ঝামেলাটা দেখতে পেলাম, ঠিক আছে। সো তাহলে আমাদের কি করতে হবে? আরেকটা সিস্টেম আছে যেটাকে আমরা এখন অ্যাভয়েড করবো, হুইচ ইজ কল্ড ন্যাচারালি প্রেসারাইজ সিস্টেম। এখন আমরা করবো কি, ফরগেট অ্যাবাউট চোখ, মিনিমাম এরিয়া প্রিন্সিপাল যেটা আছে সেটা ভুলে যাও। এখন আমরা করবো কি, লিকুইড মেটাল কিভাবে মুভ করে, লিকুইডের চ্যানেলটা আমি ফলো করবো। লিকুইড যেভাবে মুভ করে আমি সারফেসটা জাস্ট লিকুইডের গায়ের সাথে লাগাই দেবো। যে জায়গায় যত মোটা লিকুইড চ্যানেল হয় ঠিক তত মোটা করে আমি এরিয়াটা বাড়াবো, এবং লিকুইড চিকন হয়ে গেলে পরে এরিয়া চিকন করে দেবো, লিকুইড মোটা হলে এরিয়া মোটা করবো, যাতে করে আবার লিকুইডের চ্যানেল যেটা আছে, মোল্ডের চ্যানেল যেটা আছে রানিং সিস্টেমের, সেই চ্যানেলটির ইনার সারফেসটা যেন লিকুইড চ্যানেলের আউটার সারফেসটাকে সে কন্ট্রোল করে ফলো করে করে যায়, ঠিক আছে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি জেন্টলি স্পেশালাইজড করি, তার মানে মনে করো লিকুইডের চ্যানেল যদি লেটসে 10 মিলিমিটার হয়, আমি এটাকে 9 মিলিমিটার করলাম, বা 9.5 মিলিমিটার, একটু এটাকে চেপে ধরে রাখলাম। এবং এই চেপে ধরাটার উদ্দেশ্যটা হলো লিকুইড মেটাল যেন উল্টা পাল্টা করে মুভ বিহেভ করতে না পারে। ভেলোসিটি বেশি হোক কোনো সমস্যা নাই, যদি ভেলোসিটি বেশি হয় কিন্তু স্ট্রিম লাইন ফ্লো যদি মেনটেন করা যায়, তার মানে লিকুইডের মধ্যে কোনো মিক্স আপ যদি না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। লিকুইডের মধ্যে মিক্স আপ যদি না হয়, তাহলে পরে লিকুইড উইল নট বি অক্সিডাইজড, ভেলোসিটি যত বেশি হোক, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে কি করতেছি, নো লোকালাইজ চোক, দি হোল লেন্থ অফ দ্য ফিলিং সিস্টেম উইল বি অ্যাক্টেড চোক, কারণ এটা সবসময় গায়ে গায়ে লেগে আছে, ঠিক আছে। Experience is wall in permanent contact and gently pressurize the liquid system. Thus, effectively, the whole length of the running system will be acted as a choke. It's sort of a continuous choke principle and an uniformly pressurized system. Uniformly pressurized system. So the concept is to design a flow channel so as to follow the natural form of the liquid. And at the same time, ডেভেলপ এ ন্যাচারাল ব্যাক প্রেশার থ্রু দ্য সিস্টেম। সো আমি যদি একটু প্রেশার করে রাখি, তাহলে পরে লিকুইড মেটাল একটা মোটামুটি একটা ব্যাক প্রেশার ক্রিয়েট করবে, যা এজ এ ব্যাক প্রেশার ক্রিয়েট করা মানেই হলো আগের এরিয়াটা পুরোটা লিকুইডে ভরা থাকবে, ব্যাক প্রেশারের কারণে এরিয়াটা ভরা থাকবে এবং কোনো বাতাস ভিতর দিকে ঢুকবে না। Thus, despite the melt having a velocity well above the critical velocity, it tends not to suffer damage because there is effectively no room for advancing meniscus to fold over, ঠিক আছে। এবং কোনো স্প্ল্যাশিং হওয়ার সম্ভাবনা নাই, কোনো ডিফেক্ট এন্ট্রেন করার কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, এখন ন্যাচারালি প্রেসারাইজ সিস্টেম যেটা আমরা বললাম, এটার সমস্যা কি আবার? এটার সমস্যা একটাই, সেটা হলো ভেলোসিটি তো আমি আগের থেকেই অনেক বেশি আছে, কারণ হাইটে ফল করেছে। সো স্ক্রু হাইট যদি বড় হয়, লিকুইড মেটালের ভেলোসিটি ভেরি হাই। আমরা একটু আগে দেখেছিলাম 100 মিলিমিটার যদি হয় তাহলে 1.41, সো আরো যদি বড় হয় আরো হবে 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড বা 3 মিটার পার সেকেন্ডের মধ্যে হতে পারে। সো 3 মিটার পার সেকেন্ডের একটা লিকুইড ফ্লো করতেছে, এটাই হলো তার সমস্যা, ঠিক আছে। এবং আলটিমেটলি আমি পুরো চ্যানেলের মধ্যে তাকে নড়াতে দিলাম না, কিন্তু যখন মোল্ডের ভিতরে ঢুকবে, মোল্ড তো বড়, মোল্ড ক্যাভিটি বড়, সে ক্যাভিটির মধ্যে যায় নিয়ে হাই ভেলোসিটিতে লিকুইড যায় ওখানে মিক্স আপ হবে, ঠিক আছে। সো আমাদের চেষ্টা করতে হবে এটার মধ্যে কোনোভাবে লিকুইডের ভেলোসিটি কমানো যায় কিনা। ন্যাচারালি প্রেসার সিস্টেমে এই একটা সমস্যা, দেয়ার ইজ এ নো টার্বুলেন্স ইনসাইড দ্য পোরিং চ্যানেল, কিন্তু ভেলোসিটি ইজ ভেরি হাই, এবং এটা ক্রিটিক্যাল ভেলোসিটি যে অনেক উপরে হতে পারে। সুতরাং আমাদের একটাই চিন্তা করতে হবে, এই ভেলোসিটিকে কি করে কমানো যায়। Thus the benefit of complete failing of the running system to exclude air may be lost on entering the mold cavity, আমরা যেটা বলছিলাম যে আমরা চ্যানেলের ভিতরে নড়তে দিলাম না, কিন্তু বিকজ অফ হাই ভেলোসিটি মোল্ডের ভিতরে ঢোকার সময় স্প্ল্যাশিং হতে পারে, টার্বুলেন্স হতে পারে, অক্সিডাইজ হতে পারে, এবং কাস্টিং ক্যান বি ডিফেক্টিভ। সুতরাং আমাদের আগের বেনিফিট সব নষ্ট হয়ে যেতে পারে।
তো এই জন্যই আমাদেরকে এই ন্যাচারাল প্রেসার সিস্টেমে আমাদের চেষ্টা করতে হবে ভেলোসিটি কি করে কমানো যায়, এবং ভেলোসিটি কমানোর জন্য একদম এন্টায়ারলি নিউ মেথড অ্যাপ্লাই করতে হবে। কারণ টপ কোরিং সিস্টেম, বটম কোরিং সিস্টেম, প্রেসারাইজ আনপ্রেসারাইজ সিস্টেম, যে ধরনের আমরা মেথড ইউজ করি টু রিডিউস ভেলোসিটি, এরিয়া বাড়ায় দেওয়াটা একটু আগে আমরা দেখেছি, এখানে সেটা করা যাবে না। এখানে আমরা যেটা করি অ্যাডিশনাল কিছু অ্যাড করি, যেমন ইউজ অফ ফিল্টার। আমরা রানারের মধ্যে একটা ফিল্টার বসে গেলাম। ফিল্টারের কাজ হবে কি? ফিল্টারের কাজ হলো ময়লাগুলোকে আটকে রাখা। কিন্তু ফিল্টারের ভিতরে চ্যানেলগুলো খুব চিকন, খুব ফাইন চ্যানেল, এবং এর ভিতর দিয়ে যখন লিকুইড মেটাল যায় ভেলোসিটি আপনারটাই কমে যায়, 4 গুণ, 5 গুণ, 10 গুণ ভেলোসিটি কমে যায়। সুতরাং আগের ভেলোসিটি যে ক্রিটিক্যাল ভেলোসিটি অনেক পরে ছিল, সেটা আলটিমেটলি কমে যেতে পারে। ঠিক আছে। 2 নম্বর হলো প্রভিশন অফ স্পেশালি ডিজাইন রানার এক্সটেনশন। তোমার কাস্টিং এখানে আছে, নিচে রানারটা, এই কাস্টিং এর শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আমি রানারটাকে আরো লম্বা করে দিলাম, আরো লম্বা করে কাস্টিং এর থেকে অনেক দূরে নিয়ে গেলাম শেষ মাথাটা, যার ফলে হাই ভেলোসিটি লিকুইড যা বাড়ি খাবে, যে বাড়ি খেয়ে উল্টে যে সামনে চলে আসবে, সেটা কাস্টিং এর থেকে অনেক দূরে, যার ফলে ওই বাড়ি খেয়ে নিয়ে ওখানে লিকুইড মেটাল মোটামুটি যে মিক্সআপ টিক্সআপ যা হলো, কিন্তু যখন আবার ব্যাক প্রেশার করে আস্তে আস্তে যখন লিকুইড মেটাল আসবে, সেই লিকুইডটা এখন ঠান্ডা ভাবে আসবে, কামলি আসবে, এখানে কোনো টার্বুলেন্স হবে না। তখন এক্সপেক্টেড দ্য লিকুইড মেটাল মোল্ডের ভিতরে খুব কম ভেলোসিটিতে ঢুকবে। এই সার্চ কন্ট্রোল একই জিনিস, যে ভেলোসিটির ইনিশিয়াল ভেলোসিটি কি করে থামানো যায়, অন্য একটা ডিভাইসের মাধ্যমে ভেলোসিটিকে কমিয়ে দেওয়া। ইউজ অফ ভার্টিক্যাল ফ্যান গেটের বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ গেট আছে। ইউজ অফ ভোর্টিসেস টু অ্যাবজর্ব এনার্জি। ভোর্টিস মানে কি? যে জায়গার মধ্যে লিকুইড মেটাল ঘুরবে, ঘুরলে পরে ভেলোসিটিটা ডিক্রিজ করে। ঠিক আছে, এনার্জি লস হয়ে গেলে ভেলোসিটি ডিক্রিজ করে। সো এই ধরনের ভোর্টিস অ্যাপ্লাই করে টার্বুলেন্সটা কমিয়ে দেওয়া। সো দেয়ার আর মেথডস অ্যাভেলেবল, এগুলো ডিজাইন করা ভেরি ডিফিকাল্ট, বাট এই সমস্ত মেথডের মাধ্যমে আমরা আলটিমেটলি অ্যাকচুয়াল লিকুইড ভেলোসিটিকে কমাইয়া মোল্ড ক্যাভিটির ভিতরে আমাদের পেনিট্রেট করতে হবে। ওকে, আরেকটা টার্মিনোলজি আমাদের জানা দরকার, সেটা হলো গেটিং রেশিও। গেটিং রেশিও মানে হলো যে এই যে আমরা প্রেশারাইজ সিস্টেমে গেটটাকে চিকন করতেছি বা আনপ্রেশারাইজ গেটটা মোটা করতেছি, কি রেশিওতে চিকন করতেছি বা মোটা করতেছি, সেটাকে বলে গেটিং রেশিও। এবং গেটিং রেশিও সাধারণত স্ক্রু বটম এরিয়া, রানার এরিয়া, গেট এরিয়া, এই তিনটার রেশিওটাকে বলে গেটিং রেশিও। ঠিক আছে। Dimensional characteristics of any gating system is generally expressed in terms of gating ratio. Screw exit area কে টেকেন করা 1. So screw exit area রেসপেক্টে সবকিছু হিসাব করা হয়। So screw exit area যদি 1 হয়, রানার যদি 2 হয়, গেট যদি 3 বা 4 হয়, তার মানে এটা বাড়তেছে। সুতরাং এটা হলো আনপ্রেশারাইজ সিস্টেম। স্ক্রু বটম এরিয়া যদি 1 হয়, রানার যদি 0.75 হয়, গেট যদি 0.5 হয়, তার মানে কমতেছে। সো দ্যাটস দ্য আনপ্রেশারাইজ সিস্টেম। ঠিক আছে। সো 1:2:4 মানে স্ক্রু বটম এরিয়া 1, রানার এরিয়া 2, গেট এরিয়া 4। সো আনপ্রেশারাইজ সিস্টেম। সো এখানে কিছু রেশিও এখানে দেখানো হচ্ছে। প্রেশারাইজ সিস্টেম এমন হতে পারে 1:0.8:0.6, 1:1:0.8, এক্সেট্রা। আনপ্রেশারাইজ সিস্টেম নর্মালি মোস্ট কমন বা পপুলার যেটা 1:2:4। ন্যাচারাল সিস্টেম যেটা, ন্যাচারাল সিস্টেমের মধ্যে জাস্ট 10% করে বাড়িয়ে দেয়। সো স্ক্রু হলো 1, মানে 10 মিলিমিটার যদি হয়, তাহলে রানার হলো 11 মিলিমিটার, আর ইয়ে যেটা গেট হলো 12 মিলিমিটার, জাস্ট অল্প করে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে। আর এটা হলো ন্যাচারাল সিস্টেম। আর ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেম এটাও হতে পারে, অথবা 1, এইটা ন্যাচারাল প্রেশারাইজ কেমন হলো, এটা আমরা একটু চিন্তা করি। 1:2 মানে সবগুলা সমান, রানারও সমান, স্ক্রুও সমান, এবং গেটও সমান। সাধারণত যেটা হয়, যদি একটা রাইট কি বলে এটাকে, একটা স্ট্রিমলাইন ফ্লো যদি থাকে, তাহলে যে ভেলোসিটি লিকুইড যায়, ভেলোসিটি যদি 90% বেন্ড করে দেয়, চ্যানেল যদি 90% বেন্ড করি, তাহলে ওখানে সাধারণত 10% প্রেশার লস। এবং নর্মালি ফ্রিকশনের কারণে লম্বা চ্যানেলের মধ্যেও যদি লিকুইড মুভ করে, ফ্রিকশনের কারণে ইউজুয়ালি 10% লস। ঠিক আছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, ভেলোসিটি 10% লস হচ্ছে বিকজ অফ ফ্রিকশন। কারণ এটাকে আমি উল্টা করে চিন্তা করি, যে আমি যদি একটা চ্যানেলকে যদি 10% বাড়ায় দিতাম, তাহলে ভেলোসিটি 10% কমে যেত,
অথবা আমি যদি 10% এরিয়াটা ডিক্রিজ করতাম, ভেলোসিটি 10% বেড়ে যেত। তার মানে কি, আমি যে এইখানে যে চ্যানেলটা 111 করলাম, এটা মানে আমি এরিয়া বাড়াই নাই, কিন্তু বিকজ অফ দ্য বেন্ড, এখানে তো বেন্ড হয় তাই না, স্ক্রু নিচে নামলো তারপরে আনার গেলো, 90 ডিগ্রি বেন্ড হলো। এই 90 ডিগ্রি বেন্ড হওয়ার কারণে এখানে 10% এনার্জি লস হচ্ছে, এবং 10% এনার্জি লস হওয়ার কারণে ভেলোসিটি 10% বেড়ে যাবে, বা এখানে এরিয়াটা অ্যাজ ইফ 10% আমি ডিক্রিজ করেছি। কিন্তু আমি 10% ডিক্রিজ করি, 10% বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি 10% বাড়াই নাই, আমি 10% আগে যা ছিল তাই রেখেছি। সো এখানে একটা এই যে কনস্ট্রেন্ট ন্যাচারাল প্রেশার আছে। সো লসের কারণে ভেলোসিটি 10% বেড়ে যাবে, ভেলোসিটি 10% কমে যাবে, এবং ভেলোসিটি 10% কমে যাওয়া মানে অ্যাজ ইফ আমি এরিয়া 10% বাড়িয়ে দিয়েছি, কিন্তু এরিয়া 10% না বাড়িয়ে আমি আসলে 10% কমানোই রেখেছি, আগে যা ছিল তাই রেখেছি। সো আলটিমেটলি এফেক্টিভলি আমি এরিয়াটাকে 10% কমিয়ে দিয়েছি। সো ইট উইল বি এ ন্যাচারালি স্পেশালাইজড। তো এই কারণে এগুলোকে ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেমের মধ্যে ফেলা হয়। সো আমরা যখন গেটিং সিস্টেম ডিজাইন করবো, তখন আমরা বলে দেব ডিজাইন এ গেটিং সিস্টেম ইউজিং ন্যাচারালি স্পেশালাইজড সিস্টেম, অথবা design a getting system using unpressurized system or using a pressurized system, etc. etc. এরকম ভাবে এই শব্দগুলা, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমি বলে দেব। ঠিক আছে, বলে দিলে আমাকে এই ধরনের সিস্টেম ফলো করতে হবে, এবং সামটাইমস এই রেশিওটাও বলে দেয়। ঠিক আছে, ইউজিং এ গেটিং সিস্টেম, সরি, গেটিং রেশিও অফ 1:2:3 এক্সেট্রা, এই ধরনের রেশিওটাও বলে দেওয়া হয়। ওকে, তাইলে পরে আমরা কি কতটুকু করেছি? ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। তো আজকে আমরা তাহলে যেটা